দেখা যায়। Okay. আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান। আজকে আমরা হচ্ছে যে ক্লাস নিব হচ্ছে আইসিটির উপরে। তো প্রথমে আমার পরিচয়টা আমি একটু দিয়ে নিই ছোট করে। শোনা যাবে বেশি জোরে বললে আবার সমস্যা হবে। যাই হোক, আশা করি শোনা যাবে। আচ্ছা। তারপর আমি পড়াশোনা করেছি হচ্ছে রুয়েটে, সিএসসি তে পড়াশোনা করেছি রুয়েট। আহ, আমার ব্যাচ ছিল এইচএসসি 17 ব্যাচ ছিল। তো আমরা রুয়েটে 17 ব্যাচ ছিলাম। তো শেরপুরে ভিন্ন ধারার নতুন করে আমরা সামথিং কাইন্ড অফ ডিফারেন্ট একাডেমিক এই অ্যাডমিশন টার্গেট নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান শুরু করেছি। আমাদের টার্গেট এরকম যে একাডেমিক অ্যাডমিশন শেষ করে দেওয়া এবং অ্যাডমিশনের জন্য আগে থেকে প্রস্তুতি করে দেওয়া, যেটা একদম হয়তো শেরপুরে ওইভাবে কেউ নাই করাচ্ছে না, যেটা এবং যেটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই লক্ষ্যে আমরা শুরু করেছি মেডুইন্স, যেটা হচ্ছে শেরপুরে হচ্ছে যে তার হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করুক। অ্যাডমিশনে কেমন কোশ্চেন হবে, কেমন কোশ্চেন প্যাটার্ন আসবে, কি টাইপের প্রিপারেশন নিতে হবে, কি পড়তে হবে, সেই ধারণাটা যেন একাডেমিক থেকেই পায় একদম শুরু থেকেই। এবং হুট করে যেন অ্যাডমিশন একাডেমিক পরীক্ষা দিয়ে এসএসসি ফাইনাল এক্সাম দেওয়ার পর যেন এমন না হয় যে নতুন কিছু একদম নতুন একটা জগতে চলে আসে, যেটা মোস্ট অফ দ্য টাইম হয় বা প্রিভিয়াসলি অনেকে হয়েছে। আমাদের সময়ে হয়তো আমরা কিছুটা কাজ পেয়েছিলাম, হয়তো, বাট আরো ভালো কিছু করা সম্ভব আর কি। তো যেটা করলে দেখা যায় সবার থেকে এগিয়ে থাকা যায় এবং অ্যাডমিশনে অনেক ভালো রেজাল্ট করা শিখতে পারে। এবং এটা সরাসরি ফেসবুক লাইভে এবং হয়তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। সো এটা এবং সরাসরি ফ্রি। এটার হচ্ছে কোনো ধরনের পেমেন্ট বা কিছু লাগবে না, এটা যে ফ্রি লাইভে হবে আর কি। তো প্রথমেই আমরা যে চ্যাপ্টারটা পড়বো আর কি, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আইসিটি নিয়ে যদি বলি, আইসিটি হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই সহজ একটা চ্যাপ্টার। আইসিটি মানে খুবই বেসিক একটা জিনিস। যদিও হয়তো আমরা হুট করে আইসিটির সাথে পরিচয় হই বা এটার সাথে হুট করে দেখে বা কোডিং এই পার্ট গুলা দেখে আমরা হয়তো ঘাবড়ে যাই যে এগুলো কি, উই আর নট ফ্যামিলিয়ার উইথ দিস টাইপ অফ টপিকস আর কোশ্চেন। সো বাট আমরা যেহেতু যারা ম্যাথে বা ফিজিক্সে বর্ণগুলোতে ভালো করে অথবা নাও করে, সায়েন্স আর্টস কমার্স যে সাবজেক্ট ডিপার্টমেন্টই হোক না কেন, সো আইসিটি অনেক ভালো করা সম্ভব। আমাদের তার জন্য বেসিকটা ভালো করে জানতে হবে। যেমন আমরা যদি একটু একটু ধারণা দিই আমরা আমাদের আইসিটি তে আসলে কি কি আছে। সো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইসের প্রথম লেকচার করব। তো যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি হচ্ছে একটু জাস্ট ধারণা দেই তোমাদের আইসিটি তে কি কি আছে বা কোন বিষয়গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। যেমন চ্যাপ্টার আমাদের ফার্স্ট পেপার, ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে আমাদের কিছু সাধারণ কথাবার্তা আছে। এই বিশ্ব সম্পর্কে কিছু সাধারণ জ্ঞানমূলক কোশ্চেন আর কিছু আছে যেগুলো খুব ইজি, এবং এখান থেকে একটা সৃজনশীল আসে যেটা তুমি নর্মালি পড়াশোনা করলেই হচ্ছে নিজে নিজে পড়ে আনসার করা সম্ভব হয়। এরপরে সেকেন্ড চ্যাপ্টার আছে, থার্ড চ্যাপ্টারে আসে। আমরা যদি থার্ড চ্যাপ্টারে চলে আসি আজকে, তৃতীয় চ্যাপ্টারে যেটা আছে, থার্ড চ্যাপ্টারে হচ্ছে নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস। নাম্বার সিস্টেম আছে এবং ডিজিটাল ডিভাইস আছে, যেখানে এবং ডিজিটাল ডিভাইস যেখানে এই নাম্বার সিস্টেম বলতে হচ্ছে বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমাল, অক্টাল, এগুলোর মধ্যেই এগুলো নাম্বার কিভাবে একটা থেকে আরেকটা কনভার্সন, যোগ বিয়োগ গুণ ভাগ, এই জিনিসগুলো এখানে আছে, যেখান থেকে কি একটা কোশ্চেন আসে বা এগুলা বেসিকটা জানা থাকলে এগুলো অ্যান্সার করা সুবিধা, খুবই সহজ। এরপর হচ্ছে ডিজিটাল ডিভাইস আছে। ডিজিটাল ডিভাইস বলতে একটা কম্পিউটারের যে বেসিক ডিজিট গুলা, নট কম্পিউটার কিভাবে কাজ করে, ফাংশনিং করে, নট লাইক দ্যাট, জাস্ট এই যে এগুলা যে যোগ করলাম বা বিয়োগ করলাম, এগুলোর জন্য অ্যাডার, সাবট্রাক্টর, এগুলো লজিক্যাল গেট, লজিক গেট, এগুলো কিভাবে কাজ করে খুবই জেনারেল সাধারণ লেভেলের হচ্ছে কথাবার্তা এখানে বলা আছে। এরপরে আরেকটা আমাদের ফোর্থ যে চ্যাপ্টারটা আছে, এখানে এইচটিএমএল সিএসএস আছে। এগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড, যে একটা ওয়েবসাইট আসলে কি কাজ করে। এখানেও ওইরকম ভাবে একদম কঠিন কিছু নাই, জাস্ট কিছু ট্যাগ বা কিছু জিনিস আছে যেগুলো আমরা মুখস্থ করলে খুব সহজে এই জিনিসগুলোকে অ্যান্সার করা সম্ভব। এবং এরপরে যে ফিফথ চ্যাপ্টার আছে, ফিফথ চ্যাপ্টারটা হচ্ছে প্রোগ্রামিং এর উপর ডিপেন্ড করে, প্রোগ্রামিং এর উপর। তো এই প্রোগ্রামিং চ্যাপ্টারটাতে এখানে মেইনলি আলোচনা করা হয় যে এই যে আমরা একটা ওয়েবসাইট বা
একটা ওয়েবসাইট ডিজাইন করলাম বা একটা ওয়েব পেজ ডিজাইন করলাম, এই জিনিসটা আসলে ইন্টারনালি কিভাবে কাজ করে। একটা ওয়েবসাইট শুধু যদি আমরা ডিজাইন করি সেটা তো কাজ করবে না। যেমন আমরা ফেসবুক দেখি, ফেসবুক বা এই ধরনের প্রোগ্রামিং ইয়াগুলো ইউজ করে এটা বানানো হয়। এখন এইটা যে আমরা বানাইলাম, এর পরবর্তীতে অবশ্যই এটা ইন্টারনাল কাজ আছে, ভেতরে কিভাবে ওয়ার্ক করবে ওই বিষয়গুলো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়। যেমন কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে? সি, সি প্লাস প্লাস, পাইথন। আমরা একদম বেসিক থেকে পড়াশোনা করি। ওকে, আচ্ছা ওই পানির বোতলটা একটু দিও আমার, সরি একটু। একটু পরে হচ্ছে ওটা আমার কাছে দিও না। আচ্ছা, সো এখানে এই ফ্লো চার্ট যদি জানা থাকে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা যদি হালকা একটু শিখি, আমরা যেটা করবো শুরুতে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখে নেবো, তাইলে এখানে অনেক ভালো করা সম্ভব আছে। এগুলা থেকে তো, যেহেতু আইসিটি তে তোমার চ্যাপ্টারই মাত্র 6টা, 6টা থেকেই সবগুলো কোশ্চেন হয়, প্রতিটা চ্যাপ্টার থেকে কি কোশ্চেন হয়। আর এরপরে যেমন 6 চ্যাপ্টার আছে, 6ষ্ঠ নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে তোমার ডেটাবেস। এই যে ডেটাবেস কি, এখানে আমরা যেমন আমরা আমাদের প্রোফাইল আপডেট করি ফেসবুকে, আমাদের এই যে তথ্যগুলা বা ছবিগুলো কোথাও রাখতে হয়, জাস্ট র্যান্ডমলি ছড়িয়ে ছিটিয়ে রাখলে তো হবে না। তাহলে কি করতে হয়, ওটাকে নির্দিষ্ট একটা টেবিলে, নির্দিষ্ট রো কলাম বা ফ্লো চার্ট বা হচ্ছে তোমার নির্দিষ্ট ডেটা, একটা স্ট্রাকচার মেনটেন করে তোমাকে কি করতে হবে, স্টোর করতে হবে, কোথাও রাখতে হবে, যেন ওখান থেকে কি করা যায়, রিট্রিভ করা যায়। যেমন তোমার যেমন একটা প্রোফাইল থাকে, এই তোমার প্রোফাইলের অনেক কিছু থাকে, নাম থাকে, তারপর হচ্ছে তোমার ধরো নিকনেম থাকে, তোমার অ্যাড্রেস দেওয়া থাকে, ফোন নাম্বার থাকে, পাসওয়ার্ড থাকে, আবার হচ্ছে তোমার পিকচার থাকে। এইগুলো কোন একটা স্টোরেজে কি করতে হয়, অবশ্যই স্টোর করতে হয়। তো নর্মালি আমি যদি জাস্ট র্যান্ডমলি হচ্ছে কোনোভাবে জাস্ট আমি এক জায়গায় অগোছালো ভাবে রেখে দিই, তাহলে কিন্তু অবশ্যই এটা সম্ভব না, তাই না? সো এখানে আমাকে অবশ্যই একটা স্ট্রাকচার ফলো করে কি করতে হয়, এটা ওইভাবে স্টোর করতে হয়। সো ওই জিনিসগুলো আলোচনা করা আছে এইটা। এখন যদি তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা ভালোভাবে বোঝো, ডাটাবেসটা কি তোমার জন্য বোঝা আরো ইজি হয়ে যাবে। সো আমাদের মেইন টার্গেট হলো যে আমরা আইসিডি তে আমাদের মেইন টার্গেট হচ্ছে নর্মালি যারা একটু ভালো করে পড়াশোনা করে তারা মোটামুটি তোমার 90+ মার্ক পেয়ে যায়, যারা মোটামুটি একটু ভালো করে বেসিক থেকে পড়ে। যারা অনেক ভালোভাবে যদি পড়াশোনা করে কেউ একজন, সে কি করে ইজিলি 95+ মার্ক পেয়ে যায় আর কি। তো আইসিটি তে 95+ মার্ক পাওয়া আসলে খুব কঠিন না, খুব সহজ। আমি প্লাস আমার যে বন্ধু বান্ধব ছিল, আমরা যারা একসাথে পড়াশোনা করেছি, মোস্ট অফ দ্য মার্ক হচ্ছে 95+ ছিল, এবং 97, 98 এরকম, 99ও দু একজনও ছিল মেবি। তো 98, 97, 96, মেইনলি 95+ মার্ক পাওয়া আসলে খুব একটা কঠিন না। কিন্তু এটার জন্য তোমাকে বেসিক ধরে প্রথমে বেসিকটা পড়তে হবে, তারপরে তোমার যে আমাদের একটা জিনিস মনে রাখার জন্য কি বারবার পড়তে হয় সেটা করতে হবে। সো আমরা 90 থেকে আমাদের টার্গেট হচ্ছে কি 90 থেকে 95+, এই রেঞ্জের মার্ক কি খুব সহজেই একটু পরিশ্রম করলে এই রেঞ্জের মার্ক আইসিটি তে পাওয়া সম্ভব। আচ্ছা, ওকে। সো এই গেল হচ্ছে আমাদের ফুল চ্যাপ্টারের যে বিষয়টা আর কি। আমরা হচ্ছে যে 2 নাম্বার চ্যাপ্টার এখানে হচ্ছে নেটওয়ার্কিং সম্পর্কে, নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেটওয়ার্ক এগুলো হচ্ছে যে আমরা দৈনন্দিন, যেমন এই যে আমরা ফোনে কথা বলি, আমাদের এই যে ফোনে যে নেটওয়ার্ক কানেকশনটা আছে, আমরা এখান থেকে আমেরিকা বা অন্যান্য কান্ট্রিতে কথা বলতেছি, এইগুলো কিভাবে কাজ করে আর কি, কিভাবে ডেটাগুলো ট্রান্সফার করা হয়, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। তো খুবই ইন্টারেস্টিং। তোমরা জাস্ট হচ্ছে আইসিডি তে এটা যেহেতু কম্পিউটার সায়েন্সের একটা সাবজেক্ট, আমরা হচ্ছে যে ওখানে নেটওয়ার্কের ডিটেলস পড়াশোনা করি। তো এই ক্ষেত্রে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, প্রতিটা বিষয়, প্রতিটা একটা করে ডিপার্টমেন্টের বা একটা করে টপিকস এর খুব বেসিক বিষয় আলোচনা করতে আর কি, খুবই বেসিক বিষয় আলোচনা করতে এবং খুবই ইন্টারেস্টিং। এই বিষয়গুলো যদি তোমার তুমি যদি একবার বেসিক থেকে পড়তে পারো, যখন তুমি কোনো কিছু পারবা অবশ্যই ভালো লাগবে, তো তখন দেখবে যে এগুলো পড়তে ভালো লাগছে তোমার। তো ঠিক আছে, আমরা যেহেতু থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স এই দুইটা হচ্ছে মোটামুটি আমরা পরে পড়বো বা পড়লেই পারা যাবে সহজে। তো থার্ড থেকে শুরু করবো, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স এইগুলা। তো প্রথমে আমরা তৃতীয় চ্যাপ্টার কি পড়বো। তো আজকে আমাদের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 3, যেটা হচ্ছে আচ্ছা একটু পানি খেয়ে নিতে হবে। পড়বো পরের পার্ট। সো এটা ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট আছে। তো প্রথমে নাম্বার সিস্টেম নিয়ে পড়বো আর কি। ওকে, সো
নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করবো। এখন নাম্বার সিস্টেমটা আসলে কি? আমরা দেখো দৈনন্দিন জীবনে আমরা কি করে থাকি, নর্মাল হিসাব কিতাব বা যা করি না কেন সবকিছুর জন্য আমরা একটা নাম্বার সিস্টেমের সাথে পরিচিত, সেটা হচ্ছে কি ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল সংখ্যা পদ্ধতি ইউজ করে থাকি না। আর একটা সংখ্যা পদ্ধতি আমরা মাঝে মাঝে ইউজ করি, যেটা নাম্বারিং এর ক্ষেত্রে, যেটা কি ছিল, ফোনে ডেটা নাই, আমার ফোনে ডেটা আছে নাকি? আমার তো জিপির ডেটা মনে হচ্ছে ডেটা। দেখো তখন দেখা যাচ্ছে না। ওকে, সরি, একটু ইন্টারাপ্ট হচ্ছিল নেটওয়ার্কের জন্য। হ্যাঁ? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যে দেখতেছিলাম, আমরা আমাদের সচরাচর জীবনে ডেসিমাল এবং রোমান সংখ্যা পদ্ধতির সাথে আমরা পরিচিত। তো এখন এখন আমরা কম্পিউটার ইউজ করতেছি জন্যই যে হচ্ছে আমাদের বিভিন্ন নাম্বার সিস্টেম ইউজ করি। আগে তার মানে কি আগে কেউ নাম্বার সিস্টেম ইউজ করতো না বা সচরাচর লাগতো না? অবশ্যই লাগতো। সভ্যতার শুরু থেকে, যখন থেকে মানুষ হচ্ছে যে মানুষ পৃথিবীতে আসে, তখন থেকে অবশ্যই তাদেরকে হিসাব নিকাশ অনেক কিছু, সবকিছুর জন্য কি আমাদের একটা নাম্বার লাগতো আর কি। তো তখন আসলে কি ছিল? তো 3400 খ্রিস্টপূর্ব 3400 আগে থেকে বা তার আগ পর্যন্ত যে নাম্বার সিস্টেম গুলো ইউজ করা হইতো, তো শুরু থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 3400 পর্যন্ত এইগুলোকে আমরা আহ মনে করো যে পুরাতন নাম্বার সিস্টেম বা হায়ারোগ্লিফিক্স বলি আর কি। তাহলে ওই সময়গুলোতে কি ইউজ করতো মানুষ? ওই সময়গুলোতে মানুষ হচ্ছে তোমার যেমন হচ্ছে নুড়ি পাথর ইউজ করতো। নুড়ি পাথর, তারপরে ইউজ করতো কি দেয়ালে দাগ, তাই না? হ্যাঁ, নুড়ি পাথর এবং দেয়ালে দাগ এই জিনিসগুলো কি করতে ইউজ করতো। তাহলে নুড়ি পাথর কিভাবে, যেমন ধরো যে নুড়ি পাথরের জন্য আমরা যদি এটা একটা স্ট্রাকচার আকারে দেখি, যেমন ধর নুড়ি পাথর কি, আমার যদি হচ্ছে ধরো আমি কারো কাছে কি 100 একটা হচ্ছে যদি হিসেব করতে, তাহলে একটা কি একটা হচ্ছে দশমিক, এরকম একটা নুড়ি পাথর ইউজ করতো। দুইটার জন্য এরকম দুইটা নুড়ি পাথর দিয়ে দুই বোঝাতো, তিনটার জন্য এরকম তিনটা নুড়ি পাথর দিয়ে তিন বোঝাতো, এরকম 100টা যদি লাগতো, ওরা কি করতো 100টা নুড়ি পাথর দিয়ে কি করা লাগতো, এরকম হিসাবটা রাখা লাগতো যে হ্যাঁ আমি ওর কাছে হয়তো এতগুলা কি পাবো, সামথিং এতগুলা টাকা, অথবা এতগুলা হচ্ছে তোমার, তখন তো মাংস টাংস এইসব হিসাব পাতি করে অনেক কিছু করা লাগতো, এতগুলা হিসাব রাখতেই হবে। তাহলে এটা একটা পদ্ধতি ছিল। তো এইগুলা হচ্ছে তোমার অস্থানিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা একটু পরে আলোচনা করবো আর কি। আচ্ছা, এরপর হচ্ছে দেওয়ালে দাগ। এটা কি করতো আমরা, এখনো কি বিভিন্ন সময় বিভিন্ন কিছু আবিষ্কার হয়, কিন্তু অনেক ভাষা অনেক কিছু আবিষ্কার হয়। তো দেওয়ালে দাগ কি, ওরা হচ্ছে হিসাবটা করতো দেওয়ালে দাগ কেটে আর কি। যেমন ধরো একটা দাগ মানে কি এক বুঝাইতো, এরকম দুইটা দাগ মানে দুই বুঝাইতো, এরকম তিনটা দাগ মানে তিন বুঝাইতো, চারটা দাগ মানে চার, সরি এরকম চারটা দাগ মানে কি চার দিয়ে বুঝাইতো, এরকম 10টা দাগ দিয়ে কি বুঝাইতো 10 বুঝাইতো। তো এই কাইন্ড অফ হচ্ছে, এটা কাইন্ড অফ কি নুড়ি পাথরের মতো সিমিলার ছিল, যে দেয়ালে দাগ দিয়ে এভাবে তথ্য সংরক্ষণ করতো, বা সবকিছু হিসাব কিতাব বা যা করা লাগতো সেটা ওরা ক্যালকুলেশন করতো আর কি। যোগ বিয়োগ করা যেত, যে একটা জায়গায় যদি তিনটা দাগ থাকতো আর একটা জায়গায় যদি চারটা দাগ, এই সবগুলো এক জায়গায় করে ওরা 7টা দাগ এখানে লিখতো আর কি। Okay, এইভাবে করতো আর কি। তো এরপরে এরপরে একটা ছিল মিশরীয়। মিশরীয়রা কি করতো, এরা হচ্ছে তোমার বিভিন্ন প্রতীক বা চিহ্ন use করতো, যেমন হচ্ছে প্রজাপতি, হাতি, হাতের হাতের চিহ্ন, বা বিভিন্ন ধরনের ফুল ফল, পশু পাখি, এরকম বিভিন্ন ধরনের হচ্ছে কি চিহ্ন ওরা ইউজ করতো আর কি। এই বিভিন্ন ধরনের প্রতীক ইউজ করে অনেক অনেক কিছু বোঝাইতো আর কি। যেমন এটাকে ওরা 10 বোঝাইতো, এটাকে মনে হয় 10ই, ইফ আই এম নট রং। এরকম হচ্ছে যে আরো 10 না 10,000 এরকম একটা কিছু আছে। এরকম হচ্ছে অনেক কিছু আর কি, এরকম কি যেন দিয়ে একটা হাতের চিহ্ন দিয়ে এক নাকি বোঝাতে এরকম। সো আরো হাতি ঘোড়া টোড়া যত ধরনের প্রতীক, এদের যদি 100টা নাম্বার সিস্টেম থাকে, ওইটার জন্য আর কি 100টা চিহ্ন বা প্রতীক এরা ইউজ করতো আর কি। সো এটা একটা এদের কি সংখ্যা পদ্ধতি বা প্রকাশের ইয়া ছিল, মিশরের এটা করতো। তাহলে এখন খেয়াল করো, এই নাম্বার সিস্টেম গুলো কি 3400 সাল খ্রিস্টপূর্বের আগে এই নাম্বার, যত এই ধরনের নাম্বার সিস্টেম ছিল, এইগুলাকে
ধরো কাইন্ড অফ হচ্ছে এটা কি স্থানের উপর ডিপেন্ড করে নাই, মানে এটা আমি যদি একটা জায়গায় একটা পাথর রাখলাম, এটা শিফট করে এখানে দিলাম, এটা শিফট করে এখানে দিলাম, তাহলে এটার মানের কোনো চেঞ্জ হবে না। এখানে দুইটা পাথর আছে মানে এটার ভ্যালু কি হবে, দুই হবে। তো এইগুলাকে বলা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো এই দুটার মধ্যে এরপরে আরো কি, আরো তোমার হচ্ছে কিছু সংখ্যা পদ্ধতি আছে, যেমন হচ্ছে ইনকা সভ্যতা ছিল। ইনকা সভ্যতা নামে একটা সভ্যতা ছিল, আমরা যদি মিশাই দিই তাহলে এই তিনটা পরে একটা ইনকা সভ্যতা চলে আসছে 4 নাম্বার। এই ইনকা সভ্যতা, এই ইনকা সভ্যতা এরা একটা জাতি যারা হচ্ছে কি মোটামুটি অন্যদের চাইতে এটা একটু পরের দিকে, তো যার কারণে এরা একটা সংখ্যা পদ্ধতি সিস্টেম বা নাম্বার সিস্টেম ইউজ বের করছে, যেটা আসলে কি অনেক অনেক হচ্ছে যে অ্যাডভান্স ছিল আর কি অন্যদের তুলনায়। যেমন আমি যদি 1000 বা 1 লক্ষ হিসাব করতে চাইতাম, আমার 1 লক্ষটা নুড়ি পাথর লাগতো, 1 লক্ষটা কি করতে হতো, দাগ কাটা লাগতো। বাট এরা একটা আহ সংখ্যা পদ্ধতি বের করছে যেটা কাইন্ড অফ কি স্থানিক সংখ্যা পদ্ধতির মতোই ছিল আর কি। তো এরা কি বের করে, এরা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি বের করে যেটা হচ্ছে যে রশি ব্যবহার করে করা হতো। যেমন এটা যদি একটা রশি হয়, এই রশির সাথে এখানে প্রথমে এক ধরনের এখানে ধরো একটা গিট দিচ্ছে আর কি, একটা এখানে দুইটা গিট, ধরো তিনটা গিট দিলাম এরকম, তিনটা গিট ইউজ করে। এরপরে এখানে কি, এটা হচ্ছে প্রথম সংখ্যা বোঝাইতো। এরপরে এখানে ধরো দুইটা গিট আছে, এরপরে মনে করো এখানে তিনটা গিট আছে আবার, বা এখানে চারটা দিয়ে আর কি, চারটা গিট। তো এই এরকম যদি থাকে, একটা এখানে তিনটা এটা দুইটা এবার চারটা, এটা মানে আসলে কি বোঝাইতো, এইটা হচ্ছে হয়তো তোমার, আমি যদি বাম দিক থেকে চিন্তা করি, এটা বাম এটা ডান দিক থেকে চিন্তা, বাম দিক থেকে চিন্তা করলে তাহলে এটা হচ্ছে প্রথম আর কি, এটা হচ্ছে দ্বিতীয় বাম দিক থেকে, বাম দিক থেকে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। তাহলে প্রথমে কত আছে 3, তাহলে এখানে কত বসতো 3, তারপরে কত আছে 2, এখানে কি বসতো 2, এরপরে কত আছে 4, এখানে বসতো হচ্ছে 4। তাইলে এখন দেখো এরা হচ্ছে মাত্র তিনটা সংখ্যা এইভাবে লিখেই 324 কি করতে পারতো, বোঝাইতে পারতো। এটা কিন্তু স্থানিকের মতো হয়ে যাচ্ছে, কারণ তুমি যদি এটা চেঞ্জ করে এখানে দাও, এটা চেঞ্জ করে এটা দাও, তাহলে কি হয়ে যাবে, এই তিনটা 2 এখানে চলে যাবে, 3 এখানে চলে যাবে, তাহলে কত আসবে 200। এটা যদি চেঞ্জ করে দিই তখন এটা চলে আসতো 234, আর এখন আছে কত 324 আর কি। তাহলে চিন্তা করে এটা কিন্তু একটা স্থানিক সংখ্যা পদ্ধতি, যেটা আসলে কি দেখো জাস্ট এই কয়েকটা গিট ইউজ করে এরা খুব সহজেই 324 লিখে ফেলতে পারতো আর কি। ওকে, তাহলে আমি ধরো আরেকটা সংখ্যা লিখলাম, এখানে ধরো আছে একটা, এরপরে আছে হচ্ছে এখানে চারটা আছে, এরপরে এখানে দুইটা আছে, তাহলে এটা কত বোঝাবে, এটা হচ্ছে যে 1, তারপরে এখানে আছে হচ্ছে যে 4, এখানে হচ্ছে 2, 142 বোঝাচ্ছে আর কি। আচ্ছা, এবং এরা খুব সহজে এটা যোগও করতে পারতো। তাহলে লেটস সে আমার এই দুইটা সংখ্যা লেখার পরে এটাকে যোগ করা লাগতো, তখন এটা কেন করতো, এখান থেকে হচ্ছে এটা রাখতো, এখানে কতগুলো গিট হবে, এখানে যতগুলো আছে প্লাস এই বরাবর, এইটা কাইন্ড অফ একটা কি বেরিয়ার বোঝাতো, মাঝখানে হচ্ছে ফাঁকা চিহ্ন রাখতো। তাহলে এই যে এখানে তিনটা আর এখানে একটা, টোটাল কয়টা হবে 4টা, তাহলে ওখানে কয়টা গিট দিত, 4টা গিট দিত আর কি। তারপরে এখানে এটা হচ্ছে সেকেন্ড ডিজিট, এই ডিজিটে এখানে আছে দুইটা, এখানে আছে চারটা, 6টা গিট হবে। তাহলে ওরা এখানে কি করতো, এখানে আমাকে তাইলে 6টা গিট ইউজ করতে হবে। এরপর এখানে কত আছে 4টা, এখানে দুইটা, তাহলে এখানেও 6টা গিট ইউজ করতে হবে। এইটা কি চলে আসলো দেখো, যে এই দুইটা নাম্বার সিস্টেমের এই দুইটা নাম্বারের যোগফল কি করছে এখানে চলে আসছে। তাহলে এখানে আমার কত হবে, এখানে আছে হচ্ছে যে তোমার 4টা, তাহলে এখানে 4, এখানে আছে হচ্ছে তোমার হচ্ছে 6, এবং এরপরে এখানে কত হচ্ছে 6, তাহলে 466। তাহলে এটা কি আসলো আলটিমেটলি, এই দুইটা যোগফল চলে আসছে। এই যে এরা রশি বা দড়ি ব্যবহার করে এরকম দেখো কাইন্ড অফ একদম স্থানের মানে স্থানিক একটা সংখ্যা পদ্ধতি তারা কি করে ফেলছে, বের করে ফেলছে। তাহলে এইটা অন্য অন্যদের চাইতে কি কাইন্ড তুলনামূলক ভাবে সহজ ছিল আর কি। আচ্ছা, তো এই সংখ্যা পদ্ধতি যেহেতু গিট ইউজ করছে বা দড়ি ইউজ করে, দড়িতে কি গিট দিয়ে দিয়ে, তো এরা কি করতো, এদের যে ভাষা ছিল, এই এই সংখ্যা পদ্ধতিকে এরা বলতো হচ্ছে তোমার কুইপু সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এই সংখ্যা পদ্ধতিটা কারা বলতো, কুইপু। আচ্ছা, তো কুইপু আসলে কি ছিল, এদের যে ল্যাঙ্গুয়েজ ছিল এই সভ্যতার ল্যাঙ্গুয়েজ, এই সভ্যতার ল্যাঙ্গুয়েজের নাম ছিল হচ্ছে কুয়েচোয়া।
এদের এই ইনকা সভ্যতা ছিল, এদের ল্যাঙ্গুয়েজের নাম ছিল হচ্ছে কুয়েচোয়া। এই কুয়েচোয়াতে একটা ওয়ার্ড ছিল কুইপু। এই কুইপু মানে হচ্ছে নট ছিল আর কি, নট বা গিট, যেটাকে আমরা গিট্টু বলি বাংলা ভাষা, নর্মালি আঞ্চলিক ভাষা আমরা গিট্টু বলি। তো এই কুয়েচোয়া এদের ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে কুয়েচোয়া। সেই কুয়েচোয়া ল্যাঙ্গুয়েজে কুইপু মানে হচ্ছে নট বা গিট। আমরা যদি এই ভাষায় এই হিসাবটা আমরা যদি উদ্ভাবন করতাম, তাহলে আমরা অবশ্যই কি বলতাম যে গিট পদ্ধতি বা দড়ি পদ্ধতি বা গিট পদ্ধতি, এরকম কিছু একটা বলতাম। তো ওদের ভাষাতে এই কুইপু, ওরা বলতো কুইপু সংখ্যা পদ্ধতি, এটার মানে হচ্ছে গিট বা নট আর কি। ওকে, তো এই সংখ্যা পদ্ধতি ওরা কুইপু বলতো। এখন এটা সুবিধা কি, অ্যাডভান্টেজেস, এদের সংখ্যা পদ্ধতিতে অ্যাডভান্টেজটা অনেক বেশি ছিল আগের গুলোর তুলনায়। যেমন ধরো, এটা খুব সহজে আমি কি যোগ বিয়োগ করতে পারতেছি, এবং হচ্ছে আমার এটা সংরক্ষণ করে, খুব সহজে সংরক্ষণ করে এরকম জাস্ট গিট দিয়ে দিয়ে রেখে দিচ্ছে আমি কোন একটা ইয়ার মধ্যে। ওইটা এটা কি হচ্ছে না, না হারাইলে এটা কোনোভাবে ইনফরমেশন নষ্ট নষ্ট হচ্ছে না, এবং হারানোর সম্ভাবনাও কি কম আর কি। তো এই জন্য এই সংখ্যা পদ্ধতিটা এরা কি করতো, বিভিন্ন কাজে ইউজ করতো। যেমন হচ্ছে ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে, ট্যাক্স কালেকশন এবং হচ্ছে ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ করতো এরা। এবং এই সংখ্যা পদ্ধতি এরা হচ্ছে তোমার পপুলেশনের ক্ষেত্রে, পপুলেশন ক্যালকুলেশনের ক্ষেত্রে এরা ইউজ করে থাকতো। এবং এদের অ্যাডভান্স যে হিসাবপত্র, অ্যাকাউন্টিং এবং হচ্ছে ফাইন্যান্স, এইসবের ক্ষেত্রে ট্যাক্স কালেকশন, পপুলেশন, অ্যাকাউন্টিং, অ্যাডভান্স ফাইন্যান্স এবং আরো এরকম যে অ্যাডভান্স হিসাবপত্র ছিল, সেগুলোর ক্ষেত্রে আর কি ইউজ করতো এই যে ইনকা সভ্যতার কুইপু সংখ্যা পদ্ধতি আর কি করতো, ইউজ করতো। তো এইটা আসলে অন্যান্যদের তুলনায় কি অনেক বেশি অ্যাডভান্স ছিল, যার কারণে এটা খুব সহজে এটা কি বিভিন্ন হিসাবপত্র করে রাখা সম্ভব ছিল। ওকে, তো ইন টোটাল আমরা যে নাম্বার সংখ্যা পদ্ধতিগুলো দেখলাম, এই যে 3400 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বের আগে, 3400 খ্রিস্টপূর্বের আগে এইগুলোর আগে যে সংখ্যা পদ্ধতি ইউজ করা হইতো, এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক্স বলা হয়। তো এইটা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, এটা এই শব্দটা আসছে হচ্ছে, এই শব্দটা আসছে তোমার গ্রিক শব্দ হায়ারোগ্লিফো, এই সংখ্যা থেকে, যেটার মানে ছিল হচ্ছে পবিত্র লিপি আর কি। হায়ারোগ্রিফোস হবে, হায়ারোগ্রিফোস। তো এর অর্থ ছিল পবিত্র লিপি। তো এই যে পবিত্র লিপি, তো তখন এটা কি, যেহেতু এটা একটা লিপি বা সংখ্যা পদ্ধতি, এই জন্য আর কি বলতো, এই যে 3400 খ্রিস্টপূর্বের আগে যেসব সংখ্যা পদ্ধতি আসতো বা ওই সময়গুলোতে, ওইগুলাকে আমরা বলি হায়ারোগ্লিফিক্স। এবং এই হায়ারোগ্লিফিক শব্দটা সে গ্রিক শব্দ হায়ারোগ্লিফোস থেকে, যার অর্থ হচ্ছে পবিত্র লিপি। আচ্ছা, তো এই সংখ্যা পদ্ধতি গুলা আলটিমেটলি কি ছিল, এই সংখ্যা পদ্ধতি গুলো ছিল হচ্ছে অস্থানিক সংখ্যা, যদিও এটা ক্ষেত্রে কি স্থানের একটা বিষয় আসছে। তো এগুলো সব অস্থানিক সংখ্যা পদ্ধতি ছিল। এখন আমরা তাহলে দেখি আমাদের আধুনিক যুগে আরো অনেক ডিজিটাল বা আরো অ্যাডভান্স সংখ্যা পদ্ধতি আসছে আর কি। আচ্ছা, তো আমরা যদি ওগুলো একটু চিন্তা করি, তাহলে দেখি আমাদের সংখ্যা পদ্ধতি কত ধরনের। এগুলো হচ্ছে আমি মিশাই দিচ্ছি। আচ্ছা, তাইলে সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতিকে নর্মালি স্থানের উপর ভিত্তি করে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি আর কি।
স্থানের মানের উপর ভিত্তি করে যে স্থানের মান আছে কি নাই আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, যেগুলোকে কি যে সংখ্যা পদ্ধতি কি স্থানের কোনো ভ্যালু নাই আর কি, স্থানের কোনো মান নেই। তাহলে এগুলো কি হতে পারে, যেমন এগুলো কি কি হতে পারে, যেমন আমরা একটু আগে দেখলাম যেমন নুড়ি পাথর। নুড়ি পাথর তুমি একটা কোন একটা হচ্ছে পাত্রের মধ্যে একটা পাথর এই পাশে রাখো বা ওই পাশে রাখো, নিচে রাখো, উপরে রাখো, যেখানে রাখো না কেন ভ্যালুটা কি হবে, সেম ভ্যালু। ওখানে 10টা নুড়ি পাথর থাকে মানে ওটার ভ্যালু 10ই হবে। তো এইগুলা কি স্থানের কোনো মান নাই আর কি। তাহলে এটাকে আমরা বলতে অস্থানিক সংখ্যা বলি। যেমন হচ্ছে যে নুড়ি পাথর, এরপরে আছে তোমার হচ্ছে দেয়ালে দাগ, এরপর আছে যে প্রতীক বা মিশরীয় সংখ্যা পদ্ধতি, ওরা যেটি ইউজ করতো, প্রতীক বা বিভিন্ন চিহ্ন ইউজ করে আমরা যেটা করতাম আর কি, চিহ্ন ব্যবহার করা হতো, ছবি ছবি প্রতীক বা এসব ইউজ করা হতো। তাহলে এইগুলাকে আমরা বলতেছি অস্থানিক সংখ্যা পদ্ধতি। এরপরে আসছে হচ্ছে 2 নাম্বার স্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সম্পর্কে আমরা হচ্ছে যে একটু আগে সব ডিটেলস আলোচনা করেছি। এখন আসা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতি কি, যেখানে স্থানের কি আছে মান আছে আর কি। স্থানের উপর মান নির্ভর করে, স্থানের উপর মান নির্ভর করে। এর মধ্যে কি কি সংখ্যা পদ্ধতি আছে, যেমন এগুলো কি, যেমন হচ্ছে যে আমি যদি লিখি 127, এটা হচ্ছে, এটাকে আমরা ছোটবেলায় পড়ছি, এটাকে বলা হয় একক, এটাকে বলি দশক, এটাকে শতক। এরপরে যদি থাকতো হচ্ছে যে উজুত, একদশ শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম এগুলো কি স্থানের ভ্যালু বললাম, তাই না? তাহলে এই সংখ্যাটাকে যদি আমি এই দুইটার মধ্যে সুইচ করে দিই তাহলে কি হয়ে যাবে 217। তাহলে এখন এটা দ্বিতীয় নম্বরে চলে গেল, এটা প্রথমে চলে আসে। তাহলে এখন কিন্তু 127 থেকে কি হয়ে গেছে 217 হয়ে গেছে। তার মানে এইখানে এই সংখ্যা পদ্ধতিতে যে ডিসিমাল বা আমরা যে সংখ্যা পদ্ধতি বাইনারি টাইপ ইউজ করি করবো আর কি, এগুলা ক্ষেত্রে সংখ্যাটা কোন সংখ্যা কোন পজিশনে আছে তার উপর কি করতেছে, এটার মান নির্ভর করতেছে আর কি। তো যদি কোনোটার পজিশন আমরা চেঞ্জ করে দিই ওটার মানটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো এই ধরনের সংখ্যা পদ্ধতি কি বলা হয়, স্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয় আর কি। এই স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে কি কি আছে আমরা যদি একটু লিখি, ধরো তোমার ডেসিমাল আছে, এরপরে আছে হচ্ছে বাইনারি, এরপরে আছে তোমার হচ্ছে অক্টাল, এরপর আছে হচ্ছে হেক্সাডেসিমাল। এরকম আরো হচ্ছে অনেক সংখ্যা পদ্ধতি আছে যেটা আমরা নর্মালি ইউজ করি না আর কি। তো আমরা হচ্ছে এই যে নাম্বার সিস্টেম আইসিটি চ্যাপ্টার 3-তে আমরা নর্মালি এই 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো যেগুলো সবগুলো কি স্থানীয় সংখ্যা পদ্ধতি, মানে এগুলো যদি আমি মান, স্থানের মান যদি চেঞ্জ করি, স্থানের একটা সংখ্যা যদি পজিশন চেঞ্জ করি, ওটা ভ্যালুটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে আর কি। তো এইগুলোকে বলা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। আমরা এখন এইগুলো সম্পর্কে একটু ইন ডিটেলস আলোচনা করবো আর কি। আচ্ছা, এখন দেখো এই যে স্থানের সংখ্যা পদ্ধতি আছে এটার বিভিন্ন কি একটা সংখ্যা কি কি পার্ট থাকতে পারে আর কি একটা সংখ্যা। তো একটা স্থানিক সংখ্যা পদ্ধতি আমরা যদি দেখি, একটা স্থানিক সংখ্যা যদি থাকে, এটা আসলে কি কি অংশ, আচ্ছা কি কি থাকতে পারে, যেমন ধরো আমরা একটা দশমিক যুক্ত সংখ্যা লিখি, মনে করো হচ্ছে যে আহ আমরা একটা ঘর নিই এখানে, তো ধরো এখানে হচ্ছে যে আমরা নিলাম হচ্ছে কত, যে 2565.37, ঠিক আছে।
তাহলে এখানে আমরা কত নিচ্ছি 2565.3217। আচ্ছা, এরকম একটা সংখ্যা নিচ্ছি। তাহলে এই সংখ্যাটা কি কি আছে এখানে দেখো, প্রথমে যেটা, এটাকে আমরা কি দশমিক বিন্দু বলি। তো এটাকে কি বলতে পারি, ইংলিশে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। এটাকে আমরা কি বলি, দশমিক বিন্দু বা র্যাডিক্স পয়েন্ট। এই পয়েন্টটা ভাগ করে যে এই দিকে অংশটা হচ্ছে পূর্ণাংশ, এই দিকে অংশটা ভগ্নাংশ, তাহলে এটাকে ভাগ করে দেয়, দুই দিকে ভাগ করে দেয়। তাহলে এটাকে বলা হয় পূর্ণাংশ, আর এই র্যাডিক্স পয়েন্ট থেকে শুরু করে এইদিকে এটাকে কি বলা হয়, ভগ্নাংশ, তাই না? তাহলে আমরা র্যাডিক্স পয়েন্ট দিয়ে ভাগ করে দুইটা, একটা সংখ্যাকে দুইটা অংশে ভাগ করা যায়। এই দিকে র্যাডিক্স পয়েন্ট থেকে শুরু করে বাম দিকে যেগুলো থাকবে এগুলোকে বলা হচ্ছে পূর্ণাংশ, আর র্যাডিক্স পয়েন্ট থেকে শুরু করে ডান দিকে যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ভগ্নাংশ। ওকে, এখন চিন্তা করো এই স্থানিক সংখ্যা পদ্ধতিতে এই পজিশনটাকে একক বলা হয়, তাহলে এটার ভ্যালু কত, এই পজিশনের ভ্যালু 1 আর এই নাম্বারটা কত 5। এরপরে চিন্তা করো এখানে 1 থাকা মানে 5 থাকা মানে 5, এখানে 6 থাকা মানে কত, এইটা আসলে যদি এখানে 0 হইতো তাহলে এখানে যদি 6 তারপরে 0 থাকতো তাহলে কিন্তু আলটিমেটলি 60 হয়ে যেত। তার মানে এইটার ভ্যালু কত, এইটা এখানে যখন কখনো একটা নাম্বার থাকবে অবশ্যই এটা কি 10 এর চাইতে বেশি হবে মাস্ট। এটা হচ্ছে কি শতক, শতকের ঘরে কোনো একটা নাম্বার থাকা মানে ওটাকে কি 500 মানে 100 দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। যেমন এখানে 565 আসলে কিভাবে আসছে, আমার এখানে কি করা লাগছে, এই 5 কে 100 দ্বারা গুণ হয়েছে, 6 এর সাথে গুণ হয়েছে তোমার 10 দ্বারা, আর 5 এর সাথে গুণ হয়েছে একক যেহেতু 1 দ্বারা। এইভাবে হিসাব করে কত আসছে, 500 যোগ হচ্ছে 65, 60 যোগ হচ্ছে 5, এই ইন টোটাল 565। আমরা যদি এই 3 ঘর চিন্তা করি, তো সিমিলারলি এই সংখ্যাটার ভ্যালু কি, মানে আরো বেশি, এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ এইভাবে আসবে। তাহলে এটাকে গুণ করা লাগতেছে কত দিয়ে, এটার সাথে গুণ হবে 1000, এটার সাথে গুণ হবে হচ্ছে তোমার 100, এটার সাথে গুণ হচ্ছে 10, এটার সাথে গুণ হবে 1। তার মানে আমি এদিকে যত আগায় যাচ্ছি আমার ওই পজিশন যে আছে, পজিশনের ভ্যালু কি হচ্ছে, বাড়তেছে। তার মানে এরকম যে সংখ্যা থাকবে, এইভাবে যে আগাইতে আগাইতে লাস্টে যে বিটটা থাকবে বা ম্যাক্সিমাম যে বিট বলা হয়, এটাকে আমি কি বলবো, এমএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। বিট মানে মনে করো একটা সংখ্যা, ওকে। তাহলে এরকম আগাইতে আগাইতে সর্বশেষে যে সংখ্যা থাকবে এই সংখ্যাটাকে বলা হবে কি, এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। যেমন এই নাম্বারটার ক্ষেত্রে, এইটা আমার ক্ষেত্রে কি, এটা যে নাম্বারটা আমি লিখছি এই সংখ্যার ক্ষেত্রে আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা, এইটা হচ্ছে আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট। যদি এরপর আরেকটা থাকতো তাহলে ওইটা হয়তো আমার কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা সবচেয়ে ভ্যালুয়েবল বিট বা সবচেয়ে দামি বিট আর কি। ওকে, তাহলে এইদিকে চিন্তা করো, এইদিকে যেমন আছে 0.3 বোঝাবে, তাই না? তাহলে এটা 0.3, এইটাকে ভাগ করতে হয় কত, 10 দিয়ে। এটা ভাগ হয় হচ্ছে তোমার, এটার সাথে গুণ হয় 10^1, 10 দিয়ে ভাগ করতে হয়। এই সংখ্যা আসতে গেলে এটাকে 10 10^2 100 দিয়ে ভাগ করতে হয়। এটা ভাগ হয় 1000 দিয়ে, এটা ভাগ হয় কত, 10^4 10,000 দিয়ে ভাগ হয়। তার মানে তুমি এখান থেকে যত এদিকে যাবা তোমার ওই পজিশনের ভ্যালুর মানটা কি সবচেয়ে কমতেছে, তত কমছে। তো এই জন্য এই পয়েন্টটা যেটা আছে এইটাকে বলা হয় এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটাকে বলা হবে এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তার মানে এটার ভ্যালু সবচাইতে কি কম, এটার মান হচ্ছে সবচেয়ে কম। আর এখানে যে ভ্যালু আছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এইটার ভ্যালু, এই বিটের ভ্যালু হচ্ছে মান সবচেয়ে বেশি। এইটার মান কি হবে, সবচেয়ে বেশি হবে। তাহলে এরকম এটা হচ্ছে একটা সংখ্যা, এটা যে কোনো সংখ্যা হতে পারে, বাট স্থানিক সংখ্যা। সেটা কি হতে পারে, ডেসিমেল হতে পারে, এই সংখ্যাটা কি হতে পারে, ডেসিমেল হতে পারে, বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, যে কোনো নাম্বার সিস্টেম এটা হইতে পারে। এরকম একটা সংখ্যা দেখতে কি হবে, এরকম হবে, যার কি হবে কয়েকটা পার্ট থাকবে, এটাকে র্যাডিক্স পয়েন্ট বলতেছি, মানে দশমিক বিন্দু। এরপরে এই অংশটাকে পূর্ণাংশ বলা হবে, এই অংশটাকে আমরা কি বলতেছি, পূর্ণাংশ। এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ভগ্নাংশ। এই পাশে এই পূর্ণাংশের সবচেয়ে শেষের যে বিটটা থাকবে এটাকে বলা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট।
এই পাশে লাস্টে যে বিটটা থাকবে এটাকে বলবো লিস্ট সিগনিফিকেন্ট বিট বা সবচেয়ে কম ভ্যালুর মান স্থান বিট। আচ্ছা, তো এইটা গেল একটা স্থানীয় সংখ্যার অংশ আর কি, বা বিভিন্ন পার্ট আর। তো এখানে যদি কারো কোনো সমস্যা থাকে এটা বুঝতে, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা একদম বেসিক ভেঙে 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 পড়বো। প্রতিটা পয়েন্ট আমরা বুঝে বুঝে, না বুঝে কোনো পয়েন্টই মুখস্থ করবো না। আমাদের অবশ্যই হ্যাঁ মুখস্থ আমাদেরকে করতেই হবে, দ্যাট মাস্ট বি ট্রু, কারণ সবকিছু তো বুঝে বুঝে হবে না, বোঝার পরে জিনিসটা মুখস্থ রাখতে হবে। কিন্তু আমাদের ওয়েটা হবে আমরা আগে একদম ফুললি ভেঙে ভেঙে পড়বো, তারপরে মুখস্থ করবো। একটা পয়েন্ট মনে করে একটা হচ্ছে কোনো শর্টকাট, শর্টকাটটা হচ্ছে তুমি জানো যে এটা হ্যাঁ তোমাকে কোনো একটা স্যার বলে দিচ্ছে বা তুমি নিজে কোথাও থেকে দেখছো যে এটা করলে এটা হয়, বাট আমরা আগে শুরুতে জানবো যে এটা কেন এরকম হয়। এই যে শর্টকাটটা আসছে কোনো একটা সূত্রের মাধ্যমে, কোনো একটা থিওরি প্রমাণ করে ওইটা দেন ওই শর্টকাট সূত্র বের করতে। এই যে আমরা যে সূত্র মুখস্থ করি বা সূত্র ইউজ করি ফিজিক্সে, ম্যাথে, কেমিস্ট্রিতে বা যেখানে বলো না কেন, এই সূত্রগুলো তো জাস্ট তোমাকে যদি আমি দিয়ে দিই তুমি চাইলেই মুখস্থ করে অঙ্ক করতে পারবা। কিন্তু আমি যদি থিওরিতে চেঞ্জ করে দিই তোমার পক্ষে আরো অ্যান্সারটা করা কি ইজি হবে না। তো ওর চাইতে যদি তুমি ফিজিক্স বা ম্যাথে সব সাবজেক্টে ইকুয়ালি বেসিকটা বুঝো যে হ্যাঁ এই সূত্রটা কিভাবে আসছে, কি কি কন্ডিশনে অ্যাপ্লাই করা হয়েছে, তারপরে কেন এরকম হয়ে আসলো, এটা যদি তোমার জানা থাকে, এরপরে যদি তুমি সূত্রটা ভালোভাবে মুখস্থ করো, তারপরে তুমি কি করতে পারবা, ইজিলি ওটা অ্যান্সার করতে পারবা বা জাস্ট ইমাজিন করতে পারবা হ্যাঁ এখানে এটা চাইছে এটা এরকম হবে। সো দ্যাট ইজ আমাদের, এইটা হচ্ছে আমাদের কোর ডিফারেন্স উইথ আদার্স। আমরা চাই যে তোমরা হচ্ছে একদম ভেঙে 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 পড়ো, তারপরে হচ্ছে এটা কি করো, মুখস্থ করো। ওকে, তো আমরা একদম সবকিছু ভেঙে ভেঙে পড়বো, দেন হচ্ছে এটা কি করব, মুখস্থ করবো আর কি। আচ্ছা, এটা মিশাই দিলাম। আচ্ছা, এরপর আমরা দেখবো সংখ্যা পদ্ধতির বেজ। বিভিন্ন যে সংখ্যা পদ্ধতি আছে, বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেস দেখবো আর কি। বেস বলতে আসলে কি বোঝায়, যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে কতগুলো ইউনিক বা অঙ্ক আছে, এটাকে আমরা বলি কি ইউনিক নাম্বার বলি, তাই না? অঙ্ক বা ইউনিক নাম্বার। কোন একটা সংখ্যা পদ্ধতিতে কতগুলো ইউনিক নাম্বার আছে সেটাকে আমরা কি বলে থাকি, ওইটার বেস বলা হয়। যেমন আমরা যদি দেখি আমাদের নর্মালি আছে চারটা সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আছে তোমার মনে করো এক নম্বরে আছে কি ডেসিমেল। তো ডেসিমেলে কতগুলো নাম্বার আছে আমরা যদি একটু দেখি, কতগুলো ইউনিক নাম্বার আছে। মনে করো এটা হচ্ছে ডেসিমেল, এরপর হচ্ছে তোমার আমরা নিব হচ্ছে বাইনারি, এরপর আছে হচ্ছে অক্টাল, এরপরে হচ্ছে তোমার হেক্সাডেসিমাল। এগুলাকে কেন আমরা হচ্ছে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল বলতেছি বা ডেসিমাল বলতেছি সেগুলো আমরা দেখবো। প্রথমে ডেসিমাল মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, এর বেস হচ্ছে 10টা ইউনিট নাম্বার আছে, এই জন্য ডেসিমাল মানে হচ্ছে 10, সেখান থেকে এটাকে নাম দেওয়া হয়েছে কি ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। সো 10-এর এখানে ডেসিমাল নাম্বার পদ্ধতিতে যেহেতু 10টা অঙ্ক আছে, ডেসিমাল মানে হচ্ছে 10, তো এই জন্য এটাকে আমরা কি বলতেছি ডেসিমাল। তাহলে কি কি অঙ্ক আছে দেখি, আমরা জানি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই না? তাহলে 0 সহ 9 পর্যন্ত ইউনিট নাম্বার আছে কত, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। তাহলে এইখানে 10টা নাম্বার আছে, 1 থেকে 9 এবং 0, তাহলে এই 10টা। এরপরেই কি শুরু হয়ে যায়, এরপরেই আবার 10 শুরু হয়ে যায় না? 10 কি ইউনিট নাম্বার? অবশ্যই না, 10 হচ্ছে ইউনিক অঙ্ক না। যেমন 10 এখানে কি 1 আর 0 মিলে আমরা কত বানাইছি, 10 বানাইছি। তো এখানে আমাদের ইউনিক অঙ্ক, ইউনিক নাম্বার বা অঙ্ক আছে হচ্ছে 10টা, এই জন্য কি এটার বেস কত ধরবো আমরা, এটার বেস হচ্ছে 10। ওকে, এখন বাইনারিতে আসি। বাইনারিতে শুধু হচ্ছে দুইটা নাম্বার থাকে, একটা হচ্ছে 0 আর হচ্ছে 1, এর বাইরে আর কিছু নেই। এই দুইটা হচ্ছে ইউনিক নাম্বার। তো কম্পিউটার বাইনারিতে ইউজ করা হয় নর্মালি কম্পিউটারের ক্ষেত্রে। তো কম্পিউটার শুধু 0 এবং 1ই বোঝে, এটা ছাড়া আর কি বাকি কিছুই বোঝে না আর কি। তো কম্পিউটারে এই 0, 1 বাদে আর কিছু ইউনিক নাম্বার নেই, বাকি আরো আছে নাম্বার সিস্টেম আছে।
যেগুলো হচ্ছে কি ধরো হচ্ছে এগুলোকে রিপিটেশন করে, এই যে এখানে যেমন এগুলো রিপিটেশন করে করে কি করা হয়, বানানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, 2 নম্বরে আছে হচ্ছে আমাদের বাইনারি, এটার বেস কত হবে 2। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অক্টাল। ওকে, অক্টালের অঙ্ক আছে হচ্ছে 0 1 2 3 4 5 6 7। তাহলে কয়টা হলো, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, মানে 0 থেকে 7 পর্যন্ত কয়টা, 8টা নাম্বার আছে। তো অক্টাল মানে আসলে 8, এই জন্য এটাকে কি বলা হচ্ছে, অক্টাল নাম্বার সিস্টেম আর কি। তাহলে আমরা অক্টালের বেস পাইলাম কত, অক্টালের বেস আমরা পাচ্ছি 8। এরপরে হেক্সাডেসিমাল, তো হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16, হেক্স মানে 10, সরি হেক্স মানে 6, ডেসিমাল মানে কত 10। তাহলে হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16। তাহলে এখানে কি কি আছে, এখানে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এই পর্যন্ত তো আছেই। এই ডেসিমাল নাম্বারের 1 থেকে 9, 0 থেকে 9 পর্যন্ত তো আছেই। এরপরে আরো এদের কি 6টা ইউনিক নাম্বার আছে, সেগুলো কি করছে, ইংরেজি বর্ণমালা থেকে নিচ্ছে আর কি। এরপরে যে আমরা যে ডেসিমেলে যে 10 হয়, এইটা আসলে অক্টাল হেক্সাডেসিমেলে ওই 10 কে কি বলা হয়, এ বলা হয়। তার মানে এটার জন্য কি, হেক্সাডেসিমেলের জন্য এই এটাও কি ইউনিক নাম্বার বা অঙ্ক আর কি। তাহলে এটা কত আছে, এরপরে আছে হচ্ছে এ, আমি যদি এখানে একটু লিখি, এরপরে 9 এর পরে আরো কি আছে, এ বি সি ডি ই এফ, এফ পর্যন্ত। তাহলে 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টা ইউনিক নাম্বার আছে, এ থেকে এফ পর্যন্ত এখানে 6টা আছে, টোটাল হচ্ছে 16টা। তাহলে এই 16টা এই কারণে এটাকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, এখন তাহলে আমরা যদি বলি যে দেখো 9 এর পরে তো এখানে কি আছে, 10 আছে, তাহলে এটা 9 এর পরে এ আছে, তাহলে এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বার আসলে কত হওয়ার কথা ছিল, এটা 10, এটা কত হওয়ার কথা ছিল 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15। তার মানে 1 থেকে শুরু করে 15 আর 0 একটা, কয়টা হলো, টোটাল 16টা আসবে। তাহলে আমরা যদি দেখি হেক্সাডেসিমালের, হেক্সাডেসিমালকে অনেক সময় শর্টকাটে কি বলা হয়, হেক্সও বলা হয়, হেক্স বা হেক্সা নাম্বার সিস্টেম, হেক্সা বলা হয়। তাহলে হেক্সাডেসিমালের বেস কত হচ্ছে 16। তাহলে দেখো আমরা 4টা নাম্বার সিস্টেমের কি বেস গুলো পেয়ে গেছি। ডেসিমালের বেস হচ্ছে 10, বাইনারি বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমালের বেস কত 16। ওকে, তার মানে আমাদের ডেসিমালে 10টা, বাইনারিতে 2টা, অক্টালে 8টা, হেক্সাডেসিমালে 16টা হচ্ছে ইউনিক নাম্বার আছে। ওকে, এখন এই যে নাম্বার সিস্টেমটা দিলাম, এখন এরপর আমরা কি করব, আচ্ছা দেখি নাম্বারটা আসলে কিভাবে আসে, এরপর আমরা এটা দেখবো আর। আচ্ছা, তাহলে এইগুলো দেখে আমরা মুছে দিই, আমরা হচ্ছে ডেসিমেল নিয়ে এখন আলোচনা করব, বা এই সংখ্যা পদ্ধতি এগুলো দেখলাম, এইগুলোকে আমরা কি করতে পারি, কিভাবে আসে বা প্রকাশ করি। তো প্রথমে চিন্তা করো ডেসিমেল যে আছে, এই যে প্রথমে ডেসিমেল, এটা চিন্তা করো। তাহলে ডেসিমেলের একটা নাম্বার আসলে এই নাম্বারটা কেমন হবে আসলে, তাহলে ডেসিমেল যেহেতু আমরা সচরাচর ইউজ করি, মনে করো যে এই যে 516.323 এরকম একটা সংখ্যা আছে, এটাকে কিভাবে লিখতে হবে, ব্র্যাকেট দিয়ে বেসটা এখানে লিখতে হয়। কারণ দেখো এই নাম্বারটা কিন্তু অক্টালেও হইতে পারতো, হেক্সাডেসিমালে হইতে পারতো, তাই না, কারণ 5 ম্যাক্সিমাম এখানে 6 আছে। তো হেক্সাডেসিমাল হইতে পারতো অক্টালে, এটা বোঝানোর জন্য যে এটা কি নাম্বার সিস্টেম, কোন নাম্বার সিস্টেম, এটা এখানে আমাকে ব্র্যাকেট দিয়ে নিচে এরকম ভাবে সাবস্ক্রিপ্ট আকারে 10 লিখে দিতে হবে, বেসটা লিখতে হবে। তাহলে এই নাম্বার সিস্টেমে দেখো সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে যদি চাই যে আসলে এখানে 512 কিভাবে আসলো, এটা যে আসলেই 512.323, এটা কিভাবে আসলো আর কি। আচ্ছা, তাহলে দেখো এটা কিভাবে আসে, আমরা শুরু করবো রেডিক্স পয়েন্ট থেকে। তাহলে এটা মনে করো রেডিক্স পয়েন্ট, তাই না, তো এই পয়েন্ট থেকে আমরা শুরু করব। তাহলে প্রথম অঙ্ক কি আছে এখানে, এখানে হচ্ছে যে প্রথম অঙ্ক যেটা আসবে সেটা কত আসে
ধরো 6 আছে। তো আমরা বলছিলাম এগুলো যেহেতু স্থানিক সংখ্যা পদ্ধতি, এটার প্রতিটা স্থানের কি আছে, মানের ভ্যালু আছে। তাহলে এইটা হচ্ছে তোমার কত, 6, এটা হচ্ছে একক, এরপরে দশক, এরপরে কত আছে, শতক। তাহলে আমরা জানি এককের ঘরে যে সংখ্যা ওটার সাথে গুণ দিতে হবে কত, 1, তাহলে 6 ইন্টু কত হবে, 1 হবে। আচ্ছা, প্লাস এরপরে এই যে দশকের ঘরে নাম্বার 1, এর সাথে কত গুণ হবে, এর সাথে কত গুণ হবে, 10, তাই না? তাহলে 1 ইন্টু 10। এরপরে এটা হচ্ছে কতগুলো, 1 গেল। এরপর শতকের ঘর, তাইলে এটা হচ্ছে এমএসবি, এখানকার জন্য এই নাম্বারের জন্য এটা হচ্ছে আমার এমএসপি, আর এই নাম্বারটা কি, এলএসবি। এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর কি। আচ্ছা, তাহলে এখন 5 যখন আসবে তাহলে এটা একক, দশক, শতক, শতকের ঘর। তাহলে শতকের ঘরের নাম্বারের জন্য এটার সাথে কত দিয়ে গুণ দিতে হবে, 100 দিয়ে গুণ দিতে হবে। তো এরপরে যদি থাকতো হাজার, হাজারের সাথে তাহলে কোনো একটা ডিজিট থাকলো, ওটার সাথে কি 1000 দিয়ে গুণ দেওয়া লাগতো। আচ্ছা, তাহলে এইভাবে এই সংখ্যাটা আসতেছে, তাই না? আচ্ছা, এখন এটা তো গেল রেডিক্স পয়েন্টের আগ পর্যন্ত, তাহলে রেডিক্স পয়েন্টের আগ পর্যন্ত এই পাশে গেল আর কি। এখানে কি থাকে, রেডিক্স পয়েন্ট থাকে, যদি আমাদের এখানে পয়েন্ট দেওয়ার দরকার নেই। এরপরে যখন হচ্ছে আমাদের কি ভগ্নাংশের দিকে যাব, এই যে ভগ্নাংশ, তাহলে আমরা এদিকে কি গেলাম, এটা হচ্ছে ভগ্নাংশ, এটা কি ছিল, পূর্ণাংশ। দশমিক পয়েন্ট থেকে সবসময় শুরু করবো। তাহলে ভগ্নাংশের সময় কি হয় আসলে, ভগ্নাংশের পার্টের জন্য এটাকে সবসময় কি, এটা হচ্ছে যে প্রথম যে পার্ট, প্রথম যে অঙ্ক, এটাকে যেহেতু 1 দিয়ে গুণ দেওয়া শেষ, এই 10 দিয়ে ভাগ দেওয়া শুরু হবে আর কি। তাহলে 3 ডিভাইডেড কত করতে হবে, এটা 3 ডিভাইডেড শুরুতে 10 দিয়ে ভাগ হবে। প্লাস এরপরে দ্বিতীয় ঘর যেটা আছে ওইটাকে কি করতে হবে, 100 দিয়ে ভাগ দিতে হবে। তৃতীয় যে ঘরটা আছে এটাকে কত ভাগ দিতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে। যদি এরপর আমার আরো নাম্বার থাকতো তাহলে আমি কি 10,000, তারপর হচ্ছে যে এরপরে কত হইতো, 1,00,000, এইভাবে আমরা ভাগ দিতে থাকতাম আর কি, এইভাবে বাদ থাকবে। আর এইদিকে যদি আরো থাকতো 1000, 10,000, এইভাবে গুণ করে আগায় যেতাম আর কি, এভাবে চলবে। আচ্ছা, এখন এইটাকে এইভাবে আমরা যদি যোগ করি এই মানটা পাবো আর কি। 512 যে আমরা বলি, 512 মানে যে 512টা একের পর এক 512টা পাথর দিতে হবে বা এত টাকা যে একজনকে দিতে হবে, সেটা আমরা কেমন বুঝছি আর কি, পাইলাম। দেখো এখানে কত আসবে, এটাকে আমরা এটা লিখতে পারি এখানে 6, তাই না? এখানে আসে আমাদের কত আসে, তবে এটাকে আমরা আরেকটু মডিফাই করে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, যেমন ধরো এই নাম্বারটা এখানে 6 আছে, 1 দিয়ে গুণ আছে, আর এটা যেহেতু ডেসিমাল নাম্বার সিস্টেম, এটা বেস কত আছে, 10। আচ্ছা, আমরা আগে যোগটা করে নিয়ে, মনে করো এখানে আমাদের যোগ করে কত আসবে, এটা হচ্ছে 500, এটা হচ্ছে তোমার হচ্ছে যে 10, এটা হচ্ছে 6, প্লাস এখানে হচ্ছে 3/10, এটা যদি ভাগ করি, খেয়াল করে যাচ্ছে। আচ্ছা, এটা তো এমনি করা যাবে আর কি, 0. হ্যাঁ, এটা হচ্ছে যে 0.3 আসে, এটা 0.02 আসে, এটা হচ্ছে 0.003। তার মানে দেখো এইগুলো যদি আমি যোগ করি, এটা 3 আসবে, এটা এই পয়েন্টে, এর পরের পয়েন্টে এটা আসবে, তারপরের পয়েন্টে এটা আসবে, তাই না? তাহলে এই সবগুলো এখন যোগ করে দেখো, এই 500 আর 10 510, আর 6 হচ্ছে 516, এরপর হচ্ছে 0.3, তার সাথে এটা যোগ করলে হবে 0.32, এটা যোগ করলে হবে 0.323, আমাদের কি চলে আসলো, 516.323। তাহলে এইভাবে একটা নাম্বার পদ্ধতি বা সংখ্যা পদ্ধতিকে আসলে হিসাব করা হয়, বা এটাকে আমরা এইভাবে কি করতে পারি, প্রকাশ করতে পারি, 323 হবে আর কি, এইভাবে নাম্বারটা চলে আসবে। তো এইভাবে দেখো, এইভাবে আসলে 516.323 যা আসলো, যেটা আসছে কিভাবে, এইভাবে আমাদের আসলে হিসাব করে আসছে আর কি। ওকে, তাহলে দেখো এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এটাকে যদি আরেকটু সাজায় লিখি, আমরা যদি এইটুকু মিশাই দিই, যে এটাকে যদি আরেকটু সাজায় লিখি তাহলে কেমন লেখা যায়, দেখো এখান থেকে যেটা শুরু হয়েছে, আমাদের বেস কত, 10, আমাদের বেস হচ্ছে 10, তাহলে আমি এখানে এটা লিখতে পারি 6 ইন্টু 10⁻0। কোনো কিছু 0 মানে কি 1, কোনো কিছুর পাওয়ার এনিথিং, এর মধ্যে যাই থাকুক না কেন, এর পাওয়ার যদি 0 হয় এর মান কত হবে, 1 হবে। এখানে ধরো হচ্ছে যে এখানে যদি একটা কি থাকে, এর মধ্যে গাছও যদি থাকে, গাছের পাওয়ারও 0 যদি দেওয়া হয়, এটা মান কত হবে, 1। তাহলে এর ভিতরে যাই থাকুক না কেন এটার ভ্যালু কত চলে আসবে, 1। তাহলে আমি 1 কে লিখতে পারি 10⁻0। আমি 10 কেন নিলাম, কারণ আমি এটা দশমিক সংখ্যা পদ্ধতি, বেস 10 আছে তার জন্য। এরপরে কত আছে, 1 ইন্টু 10 আছে, তাহলে 1 ইন্টু 10 কে আমি কি লিখতে পারি, 10⁻1, এটা মানে 10, প্লাস এখানে 5 ইন্টু 100 আছে, আমি এটা কি লিখতে পারি, 5 ইন্টু 10 এর উপরে স্কোয়ার, তাই না? তাহলে 5 ইন্টু 10 স্কোয়ার লিখতে পারি, যা আছে তাই, আমি জাস্ট একটু কি এই যে বেস আছে তার সাপেক্ষে এটা কি লিখতেছি, 10 এর উপরে স্কোয়ার, 10 এর উপরে 1, 10 এর উপরে 0। এটা গেল কোন পর্যন্ত, রেডিক্স পয়েন্টের আগ থেকে শুরু করে।
রেডিক্স পয়েন্টের পরে এইটা যে আছে, এখানে কি 3/10 আছে, আমি এটা লিখতে পারি না 3 ইন্টু 10⁻⁻1, কারণ নিচের পাওয়ার কত আছে 1 আছে, এখানে কত 100 আছে, তাই না? তাহলে আমি 100টাকে লিখতে পারি কিভাবে, এখানে 100 না লিখে আমি লিখতে পারি 10 স্কোয়ার, এটার পাওয়ার হচ্ছে 1, এটা 1000 না লিখে লিখতে পারি 10 এর উপরে কিউব। আশা করি এটা নিয়ে সমস্যা নাই কারো, এটা আমরা লিখতে পারি। তো যখন নিচের নাম্বারটা উপরে চলে আসে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, আচ্ছা চেঞ্জ হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে কি মাইনাস হবে, তাহলে 3 ইন্টু 10⁻⁻1 প্লাস 2 ইন্টু 10⁻ কত -2 প্লাস 3 ইন্টু 10⁻3। তার মানে দেখো এখানে আসলে কি হচ্ছে যে আমার রেডিক্স এর পরে পূর্ণাংশের দিকে যেটা নাম্বারগুলো আছে ওইগুলোকে ওগুলোর সাথে সবগুলোর সাথে কি বেস গুণ হচ্ছে, 6 ইন্টু 10, 1 ইন্টু 10, 5 ইন্টু 10, এভাবে বাড়তেই থাকবে, যতগুলো থাকবে ততগুলো। এবং পাওয়ার কত থেকে শুরু হয়েছে, বেজের 0, 1, 2, এরপরে থাকলে 3, 4, 5, 6, 7 এভাবে বাড়তেই ছিল। আর এদিকে দেখো দশমিকের পর থেকে কি হয়েছে, -1 থেকে শুরু হয়েছে, 3 ইন্টু 10⁻⁻1, 2 ইন্টু 10⁻2, 3 ইন্টু 10⁻3, এইভাবে আরো থাকলে 3 ইন্টু 10⁻4, 5, 6, 6, 6, 7 এইভাবে চলতেই থাকবে আর কি। আচ্ছা, তাহলে আমরা এরকম একটা নাম্বারকে কি করতে পারি, এইভাবে লিখে প্রকাশ করতে পারি আর কি। তাহলে এইটি হচ্ছে একটা কি ডেসিমাল নাম্বারটা আসলে এইভাবে ক্যালকুলেশন কি করে চলে আসা সম্ভব আর কি। তো এখানে যেটাকে আমরা হচ্ছে যে এটাকে হয়তো এবার এই দিক থেকে চিন্তা করতে পারি, -2, -3, সরি -3, -2, -1, 0, 1, 2, 3 এভাবে বাড়তেছে। তাহলে আমাকে এবার ডাবল জিরো এখানে কিন্তু নেওয়া যাবে না, যে এটা আবার জিরো থেকে শুরু হবে না, এটা খেয়াল রাখো। এখানে কিন্তু জিরো বা জাস্ট একটাতেই আছে, এই যে দশমিকের পর এদিক থেকে 0, তারপর 1, 2, আর এদিকে -1, -2 থেকে শুরু হয়েছে। তো এইভাবে আমরা কি করতে পারবো, একটা নাম্বার সিস্টেমকে এখানে লিখতে পারি বা প্রকাশ করতে পারি বা দেখাতে পারি। ওকে, তো এটা গেল ডেসিমেলের জন্য। তাহলে বাদ বাকি যে হচ্ছে বাইনারি আছে, তাহলে বাইনারির জন্য কেমন হবে বলো তো, বাইনারিটা আমি দেখা দিচ্ছি আরেকটা। তাহলে চিন্তা করো বাইনারি, তাহলে বাইনারির জন্য আসলে কেমন হবে, কিছুই না, সবকিছু সেমই থাকবে। তাহলে বাইনারিতে আমাদের নাম্বার কি হতে পারে, শুধু 0, 1 হতে পারে। তাহলে আমরা যদি একটা নাম্বার নেই শুধু 0, 1 দিয়ে, তাহলে 0, 1 দিয়ে একটা নাম্বার নিলে আসলে কেমন হবে, যে 1, 0, 1, 1, 1 পয়েন্ট হচ্ছে 1, 0, 0, 1 এরকম একটা নাম্বার নিলাম, এখানে 2 দিতে হবে। এটা মনে হচ্ছে কত, মানে আমি বুঝালাম যে এটা একটা বাইনারি নাম্বার। আচ্ছা আচ্ছা, আমি একটু আচ্ছা এখানে লিখি, সমস্যা নেই। তাহলে এইটাকে এখন আমার যদি এটাকে নিচে দেখা যায়, আচ্ছা এই পর্যন্ত লেখা যাবে না, আচ্ছা তাহলে এটা একটু মিশাই দিই উপরে, ধরো এই পাশে লিখি আর কি। তাহলে বাইনারির জন্য এটা কেমন হবে আর কি, বাইনারির জন্য 1, 1, 0, 1, 1 এরকম একটা 1, 0, 0, 1 এরকম একটা নাম্বার নিলাম আর কি। ওকে, বাইনারি তাহলে এটার জন্য কেমন হবে, দশমিকের পর থেকে এদিকে এদিকে হচ্ছে পূর্ণাংশ, এদিকে হচ্ছে ভগ্নাংশ, তাহলে 1 ইন্টু হচ্ছে এটা। এবার কি আর আমি 10 দিয়ে গুণ দিব, এটা লিখবো না, এই লাইনের আমার লেখার দরকার নাই, আমি সরাসরি এখানে চলে যাবো। এই হিসেবে বেসিকের এটা কি বেস নিয়ে আসছি না, এটা তো দশমিক জন্য 1, 10, 100 দিয়ে গুণ হয়েছে, তাই না? আর বেসটা কি আসবে, বেসটা চেঞ্জ হয়ে যাবে, এটা বেস আমরা বেজের সাপেক্ষে লিখছি, তার মানে আমাদের বেজ এটা 2, এবার আমাদের 10 দিতে হবে না, এবার কত লাগবে 2 লাগবে, এটার বেজ যেহেতু বাইনারি বেস কত 2, তাহলে 1 ইন্টু 2 টু 2, তারপর কত হবে 0, অথবা আমি আগে দিয়ে নিলাম, আচ্ছা এটা আমরা আগে লিখে নিতে পারি, প্লাস 1 ইন্টু 2 প্লাস মনে করো একটা কমাই দিই, 0 ইন্টু 2 প্লাস হচ্ছে 1 ইন্টু 2, যেহেতু এটা দশমিকের এইদিকে ভগ্না পূর্ণাংশ, তাহলে এটা পাওয়ার শুরু হবে কত 0 থেকে, 0, 1, 2, 3। তাহলে এখানে নাম্বার আছে কয়টা, 4টা নাম্বার আছে এই পাশে, তার জন্য এখানে আমাদের কত গেছে, 0 থেকে শুরু করে 3 পর্যন্ত, 0, 1, 2, 3 এই পর্যন্ত। আর এইদিকে যেটা যাবে সেটাকে আমি কিভাবে লিখতে পারবো, 1 ইন্টু 2 প্লাস হচ্ছে 0 ইন্টু 2 প্লাস হচ্ছে 0 ইন্টু 2 প্লাস হচ্ছে কত 1 ইন্টু, এটা যদি মিশিয়ে দিই 5 ইন্টু 102। তাহলে এদিকে পাওয়ারটা কেমনে যাবে, এদিকে -1 থেকে শুরু হবে, -1, -2, -3, -4। তাহলে পার্থক্য শুধু কোথায় দেখো, এইটাকে যদি তুমি এখন হিসাব করো নর্মাল ভাবে এটা ক্যালকুলেশন করলে যে নাম্বারটা আসবে দেখবে যে এটার যে বাইনারি মান তার একটা ডেসিমাল ভ্যালু কি হবে চলে আসবে, ডেসিমাল ওই ভ্যালুটার মান চলে আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি বাইনারিতে এই নাম্বারটা কিভাবে আমরা প্রকাশ করতে পারি, কিভাবে লিখতে পারি, এটা ভগ্নাংশ, এটা হচ্ছে তোমার কি এইদিকে ভগ্নাংশ, এইদিকে হচ্ছে পূর্ণাংশ,
এগুলো কি হবে, চলে আসলো। তাহলে সিমিলারলি আমরা বাকি দুটোর জন্য লিখতে পারবো, অক্টাল এবং হেক্সাডেসিমালের জন্য কি একই পদ্ধতি, একই নিয়ম, জাস্ট এখানে কি হবে, এই বেসটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে আর কি। বুঝতে পেরেছি? আচ্ছা, সো আশা করি বাকি নাম্বারগুলোর জন্য আমরা কি এইভাবে একইভাবে এই জিনিসটা কি করতে পারবো, লিখতে পারবো। করতে পারবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন দেখো, এই যে আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতিগুলো লিখলাম, এইগুলার আসলে কিভাবে আসে। হ্যাঁ, আমরা ধরো যদি দেখায় একটা, তাহলে আমরা চিন্তা করি আমাদের যত চারটা সংখ্যা পদ্ধতি আছে, তাহলে প্রথম হচ্ছে ডেসিমাল, এরপর আছে হচ্ছে বাইনারি, এরপর আছে হচ্ছে অক্টাল, এরপর আছে হেক্সাডেসিমাল। আচ্ছা, তো তার আগে আমরা ছোট্ট একটা অংশ করে আমরা হচ্ছে আগে দেখে নিব যে যোগের নিয়ম আর কি। হ্যাঁ, আমরা এটা একটু সরাই দিই, এই পাশে আমাদের একটু ইউজ করতে হবে। আমরা বাইনারিটা একটু দিতে দিই। এটা হেক্সাডেসিমাল ইউজ করবো। কে কল দিছে তোমার? দেখো ডেসিমাল, এখন আমরা ডেসিমালে হচ্ছে কিভাবে নাম্বার লিখি আমরা জানি যে এখানে হচ্ছে যে প্রথম হচ্ছে জিরো, তারপর হচ্ছে ওয়ান। ওয়ান কিভাবে আসছে, জিরোর সাথে এক যোগ করে, প্রতিটা নাম্বারের পার্থক্য কত, এক করে, তাহলে জিরো ওয়ান, ওয়ানের সাথে এক যোগ করে টু, দুইয়ের সাথে এক যোগ করে থ্রি, থ্রির সাথে এক যোগ করে ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, নাইনের সাথে এক যোগ করে কত হয়, টেন, টেনের সাথে এক যোগ করে ইলেভেন, ইলেভেনের সাথে এক যোগ করে টুয়েলভ, এইভাবে কি করতে থাকে, চলতেই থাকে না। তার মানে প্রতিটা নাম্বারের মধ্যে পার্থক্য কত, এক করে কি বাড়তেছে, এক যোগ করে করে কি আমরা নাম্বারটা করছি। অক্টাল, এটা যেহেতু অক্টাল হেক্সাডেসিমাল, এটা দেখতে যেহেতু ডেসিমালের মতো, তার মানে এটাও কি হবে, কাইন্ড অফ সিমিলার, আমাদের বুঝতে সুবিধা হবে, সহজে পাওয়া যাবে। জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, সেভেন আছে, সেভেনের পরে কি রিপিটেশন হবে, এই যে টেন, এইটটা আসলে কি দেখতে এরকম হবে, দশের মতো, ডেসিমাল দশের মতো দেখতে হবে, বাট এটার মান কত, আসলে ডেসিমালে চিন্তা করলে এটার মান হচ্ছে আটের সমান হবে আর কি। টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, মানে এগুলো আসলে থার্টিন না, এগুলো কত, আট, নয়, দশ, এগারো, এরপর হচ্ছে ওয়ান ফোর, এটা আসলে বারো, ডেসিমাল বারো সমান ওয়ান ফাইভ, এইভাবে কি করতে থাকবে, চলতে থাকবে, তাই না? হেক্সাতে কি হবে, হেক্সাতেও একই রকম, জিরো, ওয়ান, টু, এখানে মার্ক করো, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, নাইনের পরে কি ওয়ান জিরো হবে না, নাইনের পরে যেহেতু এদের ইউনিক নাম্বার ষোলোটা, তার মানে ষোলো পর্যন্ত যাবে, তাহলে নাইন, তারপরে এ, বি, এরপরে সি, আমি যদি উপরে লিখি, এরপর হচ্ছে ডি, ই, এফ, এফ এসে শেষ, ইউনিট নাম্বার শেষ। এবার আবার কি হবে, যখন যে আমরা যেমন ওয়ান দিয়ে জিরো থেকে শুরু করছি, আবার ওখান থেকে শুরু হবে, তাহলে ওয়ান, জিরো, এটা আসলে কত, এই পর্যন্ত পনেরো, এটা আসলে কত, ষোলো। দেখো দেখতে এটা ডেসিমাল দশের মতো, কিন্তু এটা হেক্সাডেসিমাল, ডেসিমালের নাম্বার কার সমান আসলে ষোলোর সমান হবে, যেটা হেক্সাডেসিমালে এত। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, ওয়ান ফোর, এইভাবে চলতেই থাকবে। যদি এগুলো দেখতে বারো, তেরো, চোদ্দ বা এক একটা একরকম, কিন্তু মানগুলো কি আসলে ভিন্ন। তাহলে এগুলো কিভাবে আসছে, প্রতিটা নাম্বারের সাথে এক যোগ করে করে, বারবার এক এক যোগ করে, এগুলো প্রতিটা নাম্বারের মধ্যে পার্থক্য এক করে, তার মানে এই নাম্বারের সাথে এক যোগ হয়েছে, এই নাম্বারের সাথে এক, তার সাথে এক যোগ করে করে কি এইভাবে নাম্বারগুলো আসছে। ওকে, এখন আসো বাইনারি ক্ষেত্রে, বাইনারি একটু দেখতে ডিফারেন্ট, এই জন্য আমরা চিন্তা করছি। তাহলে বাইনারিতে শুরুতেই বাইনারি যে ইউনিট নাম্বার আছে কতগুলো আছে আমরা দেখে নিই, একটা হচ্ছে জিরো, আর একটা কত, ওয়ান। ওকে, তাহলে জিরো, যেহেতু এগুলো ইউনিক নাম্বার, ইউনিক নাম্বার তো ওইভাবে ডিফাইন করে দেওয়া হয়েছে, ওটা তো আর কোনো সমস্যা নেই, তাহলে জিরোর সাথে এক যোগ করে ওয়ান হয়েছে। তো এটা দেখার জন্য আমাদের আগে বাইনারিতে বাইনারি যোগটা আমাদের একটু দেখতে হবে আর কি। ওকে,
বাইনারি যোগ যদি আমরা দেখি, তাহলে বাইনারিতে দেখো কয়টা কম্বিনেশন হতে পারে। এটা হচ্ছে যে 0 0 হইতে পারে, 0 0 প্লাস 1 হতে পারে, 1 প্লাস 0 হইতে পারে, 1 প্লাস 1। দেখো যেহেতু সরি যেহেতু বাইনারিতে এই দুইটা নাম্বার ইউনিক, সো এর চেয়ে বেশি কম্বিনেশন আর কি হওয়া সম্ভব না। আচ্ছা, তাহলে 0 আর 0 যোগ করলে এটা যোগফল কি আসলে ডেসিমেলের মতোই হবে, একই রকম। তাহলে 0 আর 0 যোগ করলে কত হবে? 0 হবে। 0 আর 1 যোগ করলে 1 হবে, ডেসিমেলের মতোই। 1 আর 0 যোগ করলে 1 হবে। এখন 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হওয়ার কথা। আচ্ছা, দেখো বাইনারিতে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। এরপরে আসলে কি, এখানে যেমন 10 মানে কত, 1 দিয়ে আবার ইউনিট নাম্বার, তাহলে এখানে এরপরে এটাও 0 যদি হয়, এটা যদি 1 হয়, এরপরে কত 2 আসবে। 2টা কি হওয়া উচিত? এই 1 দিয়ে আবার হচ্ছে ইউনিট নাম্বার, তাই না? তাহলে এইটা আসলে কি বোঝায়? ডেসিমেলের 2 এর সমান, তাই না? আচ্ছা, এখন এই যে এটা ডেসিমেলের 2 এর সমান, তাহলে এখানে আমার যোগ করলে আসলে কত হওয়া উচিত ছিল? এখানে এটা যোগ করে আসলে 1 0 হওয়া উচিত ছিল, তাই না? ঠিক আছে, এটা ঠিক আছে, 1 0 হবে, বা ডেসিমেলে যেটাকে আমরা 2 বলি, এটাই হওয়ার কথা। এখন আমরা যদি সাধারণ ডেসিমেল যোগ চিন্তা করি, মনে করো ডেসিমেল যোগে আমি তোমাকে ধরো দিলাম হচ্ছে 14 যোগ হচ্ছে 7, এই দুইটা যোগ করার জন্য, বা হ্যাঁ ঠিক আছে, এই দুটো যোগ করো। এই দুটো যদি আমি তোমাকে যোগ করতে দিতাম, তুমি কি করতা? 4 আর 7 যোগ করে কত হয়ে গেল? 11 হয়ে গেল। তাহলে 11, এই যে 4 আর 7 যে 11 হয়, আমরা কি সরাসরি এখানে 11 লিখি? অবশ্যই না। আমরা কি করি, যেহেতু এটা 10 এর চাইতে বেশি হয়ে গেছে, যে 10 এর চাইতে বেশি হলে 10 থেকে 19 এর মধ্যে যদি থাকে, এই যে এটাকে আমরা কি বলি, পরে যে ডিজিটটা আছে সেটা কি করি, এখানে বসাই দিই। তাহলে 11 11 এক বসে, হাতে কত থাকে? এখানে হাতে থাকে 1, তাই না? 10, 10 এর পরিবর্তে 1 হাতে থাকে, 11 এক বসে, 1 হাতে থাকে। সেই একটা আমরা কি করি, এই হাতের একটা আবার কোথায় এসে, এখানে এসে বসে, পরের ডিজিটে এসে বসে, তাই তো? আচ্ছা, হাতের একটা পরের ডিজিট আসে, তাহলে উপরের 1 আর হচ্ছে হাতের 1, এটা মিলে কত হয়? এখানে 2 বসে, 21 আসে। এখন আমি যদি এখানে এই 11 সরাসরি এখানে 11 লিখে দিতাম, আর এই পরবর্তীতে 1 এখানে লিখতাম, তাহলে কত হতো? 111 হয়ে যেত। তাহলে কি 21 আসতো না? তাহলে জিনিসটা কি এইভাবে কাজ করে না? যখন এটা 10 এর উপরে চলে যায়, তখন এটা দেখতে অন্যরকম হয়। তো যেহেতু এখানে আমার ইউনিক নাম্বার 2টা, ইউনিক নাম্বার পরেই কি এটা কাইন্ড অফ এর জন্য 10 এর মতো, মানে ওর ইউনিক নাম্বার শেষ হয়ে গেছে, পার হয়ে গেছে। এরপর যখন আসবে 2 ডিজিট চলে আসছে, তাহলে আমার যখন 2 ডিজিট আসবে, যদিও আমার এটা 1 আর 1 যোগ করে 2 10, মানে দেখতে 1 0, এটা কিন্তু এটা ডেসিমাল ভ্যালু কত আসলে 2 এর সমান। তাহলে এটাকে আমি 1 0 বসাবো। আমি যদি 1 0 বসাই, তাহলে কি এরকম ভুল হয়ে যাবে না, যে প্রথমে 1 0 বসাবো, পরেরটা যোগ করে আরেক ডিজিট পরের ডিজিটে চলে যাবে? তাহলে এখানে আসলে কি হওয়া উচিত ছিল, এইটার মতো যদি আমি চিন্তা করি, তাহলে এখানে কি, এখানে এই যে 1 0 যখন হবে, তার পরিবর্তে 0 বসানো উচিত ছিল। তাইলে 1 আর 1 যোগ করে 2 হচ্ছে, কিন্তু যেহেতু 2 ডিজিটের, তাহলে 2 ডিজিটে হওয়ার কারণে এখানে আমার কত হওয়া লাগবে? এখানে বসা লাগবে পরের ডিজিটটা, ফার্স্ট যে ডিজিটটা আছে ওটা আমি এখানে কি করব, বসাই দেবো আর কি। ওকে, তো ফার্স্ট ডিজিট এখানে বসাইলাম, কিন্তু এখানে কি হাতে, এখানে যেমন হাতে 1 ছিল, তাহলে এখানেও কি হাতে 1 থাকতে হবে না? তার মানে এখানে হাতে থাকবে, আমি যদি এখানে লিখি, হাতে থাকবে হচ্ছে 1, এইটা হচ্ছে হাতে 1 থাকবে আর কি। তাইলে দেখো 1 আর 1 যোগ করে কত আসতেছে? 0, হাতে থাকবে 1। তাহলে এটা আইসিডি তে কি এরকম হবে আর কি, মনে হবে যে 1 আর 1 যোগ করে 2 না হয় কত হলো? 0 হলো। কিন্তু 0 হলো না, আসলে 1 1 যোগ করে 2 হয়েছে। তুমি যখন 1 0 বসাবা, এই হাতের একটা কি পরের ডিজিটে যা যোগ করবা, তাহলে পরের ডিজিটে তুমি যখন এখানে 0, পরের ডিজিটে যখন আসে 1 লিখবা, যদি ওখানে কিছু না থাকে, তাহলে আলটিমেটলি কি 2 হয়ে গেল না? এটার বাইনারি ডেসিমাল ভ্যালু আসলে কত? 2। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে বাইনারি যোগের নিয়ম, যেটা হচ্ছে কি কাইন্ড অফ ডেসিমালের মতোই। এখানে এসে জাস্ট ওই হাতে রাখার বিষয়টা আমরা আগে চিন্তা করতে হয়। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি বাইনারি নাম্বার গুলো এরকম কেন আসতেছে। আচ্ছা, তাহলে প্রথমে 0 0 পরে কি 1 বাড়াইছি, 1 হয়ে গেছে। এখন 1 এর সাথে কি করব? 1 বাড়াবো না? আচ্ছা, তাহলে আমি যদি কোথায় লিখবো, আচ্ছা এটা মিশাই দিই আর কি। এখানে আমি যদি 1 এর সাথে 1 যোগ করি, তাহলে এখানে আসলো 1 আছে 1, তার সাথে আবার যোগ হবে কত? 1, তাই না? তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে সরাসরি 2 এর পরিবর্তে 0, হাতে থাকবে কত? 1। সেই 1 সামনে ঘরে আসলো, এখানে কিছু নাই আর উপরে, তার মানে 1 এর কি 1 এ এসে বসলো। তাহলে এটা কত হলো দেখো, বাইনারিতে এটাকে আমরা 2 বলি। তাহলে এখানে কি সেটা আমরা বসাচ্ছি, তাই না? এখানে এই যে 1 0 বসে যাবে এর সাথে, তাহলে এই 1 0 এর সাথে কি হবে? আবার প্লাস 1 হবে আর কি, তাই না?
তাহলে 10 সাথে যদি আমি +1 করি, এটার সাথে আবার যোগ করবো কত, 1। এখানে যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, 0 আর 1 যোগ করলে কত হয়, 0 আর 1 যোগ করলে নরমালি 1 হয়, তাহলে এখানে চলে আসলো 1, ঠিক আছে। আর এখানে কত, এই এখানে কিছু নাই জন্য আগের ডিজিটটা চলে আসলো 1 হলো। তার মানে এর পরে যে ডিজিটটা যেটা 3 হওয়ার কথা, ওটা আসলে কত হবে, 1 1। এটার বাইনারি ভ্যালু কত, ডেসিমাল ভ্যালু, এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 3, এটার ডেসিমাল ভ্যালু কত, 2। আচ্ছা, এখন এটার সাথে আরো 1 যোগ করতে হবে, আবার 1 যোগ করলে, এটা যেহেতু 3 তাহলে 1 যোগ করলে কত পাবো, 4 পাবো, তাহলে এখানে 1 যোগ করলাম আবার। আচ্ছা, 1 আর 1 যোগ করলে আমরা এখানে দেখছি 1 আর 1 যোগ করলে কত, 0 হয়, এখানে 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকবে কত, 1, তাহলে 1টা সামনে চলে আসলো। এখন উপরে অলরেডি 1 আছে, তাহলে 1 আর 1 যোগ করে কত হবে, আবার 0 হবে না, আবার 0 হবে, হাতে থাকলো কত, 1, সেই 1 কি হবে, এখন সামনে আর কিছু নাই, তার মানে 1টা সরাসরি এসে বসবে। তাহলে এটা ডেসিমাল ভ্যালু কত হওয়া উচিত, 3 এর পরে 4, তাহলে এখানে কত চলে আসলো, 1 0 0, এটা কত, 4। ওকে, আচ্ছা দেখি এই জিনিসটা একটু মিশাই দিই উপরে। তো এখন এরপর 4 এর পরে 4 কত, 1 0 0, এটা হচ্ছে 4। এর সাথে যদি আরো 1 যোগ করি আমার কত আসবে, 1 আর 0 যোগ করলে 1, পরে এগুলো হাতে কিছু নাই, পরে যা আছে তাই হবে, এটা কত হবে আসলে, 5। তাহলে এখানে 5 এর জন্য লিখতে হবে 1 0 1 5। এর সাথে যদি আরো 1 যোগ করি তাহলে কত হবে, এটা 6 হওয়া উচিত, 5 আর যোগ 1, এটা সেরকম, এটা যোগ হচ্ছে 1, এটা এরকম, এভাবে, তাই না? আচ্ছা, তাহলে 1 আর 1 যোগ করলে আবার কত, 0, হাতে থাকবে 1, সেই 1 আর 0 যোগ করলে 1, হাতে কিছু নাই, তার মানে এই 1 চলে আসবে, তাহলে এটা কত হবে, 6 হচ্ছে, তাই তো? এর সাথে আরো 1 যোগ করলে কত হবে, তাহলে +1 যোগ করলে এখানে 7 আসবে, 27 এর কথা। তাহলে 0 আর 1 যোগ করলে কত, 1, 1 আর কিছু নাই হাতে, তার মানে এগুলো যা আছে তাই হবে, তাহলে এটা কত আসলো, 7 চলে আসবে। এর সাথে যদি আরো 1 যোগ করি তাহলে এখানে আরো 1 যোগ করলে এটা আসলে কত আসবে, 8। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে, 0 হবে, তাহলে 1 আর 1 যোগ করে আমরা পাচ্ছি 0। ওকে, আচ্ছা, হাতে থাকবে কত, 1, সে 1 এখানে এসে বসলো, তাহলে উপরের 1 আর নিচের 1 কত, আবার যোগ করে 0 হবে, হাতে থাকবে 1, সেই 1 আর 1 আবার যোগ করে কত, 2, 2 এর 0, হাতে থাকবে কত, 1, সেই 1 এই 2 তে চলে আসবে, এখানে আর উপরে কিছু নাই, তাহলে এখানে কি হবে, ওই 1টা এখানে এসে সরাসরি বসবে। তাহলে দেখো এখানে কি হইলো, যে যখন আমার 3টায় 1 আছে, ওই 3টা 1 ই 0 হয়ে গেল, এরপরে ডিজিটটা কত হয়ে গেল, 1 হয়ে গেল, তাহলে এটা ইকুইভ্যালেন্ট ভ্যালু কত, 8। এর সাথে যদি আমি আরো 1 যোগ করি তাহলে এখানে আরো 1 যোগ করলে এটা কত হওয়া উচিত, 9। তাহলে 1 আর 0, 0 আর 1 যোগ করলে 1, হাতে কোনো কিছু নাই, তার মানে এই 0 এখানে 0ই বসবে, 0 0ই বসবে, 1 কি এখানে 1, তাহলে এটা কত ভ্যালু, 9। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে লিখি, তাহলে 1 0 0 1 1 1 0, এটা হচ্ছে তোমার 6 হবে, 1 1 1, এটা হচ্ছে 7 হবে, 1 0 0 0, এটা কত হচ্ছে 8 হবে, 1 0 0 1, এটা কত হবে, 9 হবে। এখন কথা হচ্ছে, আমি যখন পরে এই নাম্বারগুলো লিখবো তাহলে কি আমি এইভাবে মুখস্থ লিখবো, অবভিয়াসলি নট, সরি মানে এইভাবে যোগ করে করে লিখবো না, আমার আর কি বারবার এই যোগ করার দরকার আছে না। আমরা কেন কেন এটা দেখলাম, কারণ আমরা হচ্ছে বেসিকটা দেখলাম যে এটা আসলে নাম্বারটা কিভাবে বাড়তেছে, কেন এরকম হচ্ছে, এরকম তো হচ্ছে, বাট হোয়াই এরকম, কেন এরকম 1 0 প্রথমটা বারবার চেঞ্জ হচ্ছে, পরেরটা চেঞ্জ হচ্ছে না, কয়েক ডিজিট 2 ডিজিট পর চেঞ্জ হচ্ছে, তারপরেরটা 4 ডিজিট পর চেঞ্জ হচ্ছে, কেন এরকম হচ্ছে, এটা রিজনটা আমরা এখানে দেখলাম যে আসলে এরকম প্রতিটার সাথে 1 যোগ করে করে এভাবে কি হচ্ছে, বাড়তেছে আর কি। আচ্ছা, এখন আমরা যে শর্টকাট বা যেভাবে মনে রাখবো বা পরবর্তীতে এটা লিখতে লিখতে আমাদের মুখস্থ হয়ে যাবে, তো এখন কিভাবে লিখবো খেয়াল করো, দেখো আসলে এখানে তাকাও, প্রতিটা ফার্স্ট ডিজিটে চিন্তা করো, যখন আমার ফার্স্ট ডিজিট 0 ছিল, তারপরে 1 বাড়াইছি, আচ্ছা তার মানে 0 থেকে 1 হচ্ছে, সামনে কোনো চেঞ্জ হয়নি, এরপরে এই ডিজিটটা কি হয়ে গেছে, 1 থেকে 0 হয়ে গেছে না প্রথম ডিজিট, তার মানে প্রথম ডিজিটের মান ছিল 1, আমি ওটাকে কি করে দিছি, 0 করে দিছি, এটা আমরা মুখস্থ করার জন্য বা এমনি এইভাবে মনে রাখার চেষ্টা করবো, বা এরপর এমনি কি হয়ে যাবে, মনে হয়ে রাখতে পারবো। তাহলে 1টা কি হয়ে গেল, 0, তার মানে ভ্যালু কমাই দিলাম, আমার বাড়ানোর কথা 1 কিন্তু আমি কমাচ্ছি, তাহলে কি হবে, যখন আমার 1টা 0 হয়ে যাবে তখন কি হবে, এর পরের ডিজিটটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, এখানে কিছু নাই মানে কি, মনে মনে কত আছে, 0 আছে, তার মানে এর পরের ডিজিটটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর তাহলে আবার পরের ডিজিট কি হবে, আবার 1 বাড়বে, 1 যোগ মানে হচ্ছে আবার কি, পরের 0টা কি হয়ে যাবে, এই প্রথম যে বিট আছে এটা প্রতিবারই টগল করবে, মানে একবার 0 হবে আবার 1 হবে, একবার 0 হবে আবার 1 হবে, তাহলে পরে এই ডিজিটটা আবার কি হবে,
এক বেড়ে যাবে, এক বাড়লে কি হয়ে যায়, ওটা 1 হয়ে যায়, 0 থেকে আবার 1 হলো। এখন যখন 0 থেকে 1 মানে মান আমরা নর্মালি বাড়াচ্ছি, তখন পরের ডিজিট যা আছে তাই হবে, 1 আছে 1ই বসবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা 0 থেকে 1 হয়ে গেল, এটা 1 ছিল 1ই হলো। এরপরে খেয়াল করো, এখানে আমি এবার এই ডিজিটটা কি করতেছি, 1 থেকে 0 করতেছি না, মান কমাই দিচ্ছি। এখন কথা হচ্ছে এখানে একসাথে কয়টা 1 আছে, পরপর এই দিক থেকে ডান থেকে শুরু করে পরপর দুইটা 1 আছে, দুইটাই একসাথে আছে। এমন নাই যে মাঝখানে একটা 0 দিয়ে আলাদা করা আছে, না, দুইটা একসাথে 1 আছে। তো এই 1 দুইটা যদি একসাথেই থাকে, তাহলে কি হবে, আমি যখন এটা 1টা 0 করব, তখন এই যতগুলা 1 আছে সবগুলো কি হবে, একসাথে 1 আছে, সবগুলো 1ই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, একসাথে যতগুলো 1 আছে। এমন যদি থাকতো যে মাঝখানে 0 দিয়ে আবার একটা 1, এই 1 কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা আমরা পরে দেখবো। তাহলে এই যে যতগুলো 1 একসাথে আছে সবগুলো 1 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, এবং এর পরে যে ডিজিটটা আছে সেটা কি হয়ে যাবে, এই যে 1 হয়ে যাবে। তো এটা এমন না যে আমরা আসলে মান কমাচ্ছি, আমরা আসলে মান বাড়ায় আমরা এখানে যোগ করে দেখলাম, এই যে এটার সাথে এই যে এখানে এটার সাথে যোগ করে আমরা কি দেখলাম, যে এক যোগ করলে আসলে এটা এরকম হয়ে যাচ্ছে, এগুলো মিলে শূন্য হয়ে যায়, পরে হাতে 1 থাকে, সেটা সামনে এসে বলে। বাট আমরা এটা মুখস্থ রাখবো এইভাবে, যে যখনই দুইটা 1 থাকবে, একসাথে যতগুলো 1 থাকবে সেগুলো সব 0 হয়ে যাবে, পরের ডিজিট কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, হলো। এরপরে আবার নর্মালি 0 পরে কি করবো, 0টা 1 হয়ে যাবে, আবার যেহেতু 1 0 হয়েছে, এরপরে 0 1 হবে। তো যখন 0 1 হবে তখন শুধু ওইটাই চেঞ্জ হবে, পরের গুলো কি হবে না, চেঞ্জ হবে না। পরে 0 ছিল 0ই থাকবে, 1 ছিল 1 থাকবে। এরপর আবার 1 কে 0 করব, তাহলে 1 কে 0 করব যখন, 1 কে 0 করবো, মান কমাই দিচ্ছি, বাড়ানোর কথা, তাহলে 1 তো 0 হবেই, কিন্তু যতগুলো 1 আছে সব 0 হয়ে যাবে, মানে একসাথে যতগুলো, পরের ডিজিটটা কি 1 হয়ে যাবে। কথা হচ্ছে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এই দুটো 1 কিন্তু একসাথে নাই, এর মাঝখানে কি আছে, 0 দিয়ে কি করা আছে, আলাদা করা আছে। তাহলে এবার শুধু এই 1টাই 0 হবে, বাকি 1 এর উপরে কি কোনো ইফেক্ট পড়বে না, এই 1টাই 0 হবে এবং পরের 0টা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটা কি আসলো, 1 on 0। ওকে, আমরা কিন্তু এই 1 এর কোনো চেঞ্জ করি নাই, কারণ এটা 0 দিয়ে দুইটা 1 কে আলাদা করা আছে। এরপরে এই যে 0 আছে, এই 0টা এবার কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, বাকি দুটো 1 আছে, ঠিক আছে, ওগুলো যা আছে তাই থাকবে, 1 থাকবে। এবার খেয়াল করো, এই তিনটা 1 কি একসাথে না, মাঝখানে কোনো 0 আছে, নাই, তিনটা 1 এ একসাথে 1 1 1 একের পরে এক একটা আছে। তাহলে এবার কি হবে, এবার যেহেতু তিনটা 1 প্রথম ওই ডান দিকের বিট থেকে, মানে প্রথম বিট থেকে সবগুলো একসাথে, তাহলে আমি যখন প্রথম বিটটাকে 1 থেকে 0 করব, ওটার সাথে যতগুলো আছে সবগুলো বিট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এটা ফার্স্ট বিটটাও 0 হয়ে যাবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, এবং এই তিনটা যে 0 হলো, এটার পরিবর্তে এটার পরে যে ডিজিট আছে সেই ডিজিটটা কি করে দিতে হবে, 1 করে দিতে হবে, এটা 1 হয়ে যাবে। বুঝতে পারছি, এটা সবচেয়ে ট্রিকি পার্ট, যখন হচ্ছে আমাদের এটা সবগুলো একসাথে যতগুলো 1 থাকবে, এইগুলো যখন সব আমি ফার্স্ট বিট এর সাথে যতগুলো থাকবে সবগুলো একসাথে 0 করে দেব, এর পরের বিটটা কত হবে, 1 হবে। আচ্ছা, এখন আবার একইভাবে আগের মতো কি, এই যে 0 কে আবার 1 করব, যখন 0 কে 1 করব তখন আর কি এই পাশের ডিজিট গুলা কোনো চেঞ্জ হবে না, এটা 0 থেকে 1 হয়ে যাবে, পরেরগুলো 0 ছিল 0 ছিল 1 ছিল, এভাবে কি করতে হবে, বাড়তে থাকবে। তাহলে এইভাবে আমি কি করতে থাকবো, একের পর এক লিখতে থাকবো। তাইলে আমাদের ডেসিমেল নাম্বারও তো এইভাবে আসতেছে, অক্টালে এইভাবে আসে, হেক্সাডেসিমেলে এইভাবে আসে, বাইনারিতেও এইভাবে আসে। কিন্তু বাইনারি যেহেতু 0 1 দিয়ে, এই সংখ্যাগুলো কি দেখতে অনেক বড় হয়, ছোট ছোট সংখ্যায় কি দেখতে অনেক বড় আর কি, যেটা আমরা কম্পিউটারে সবচেয়ে বেশি ইউজ করি, এটা সচরাচর সব জায়গাতে ইউজ করা হয়, এটাও কম্পিউটারে ইউজ করা হয়, এটাও কি করা হয়, কম্পিউটারে ইউজ করা হয় আর কি। তাহলে এইভাবে আমাদের বাইনারি নাম্বার গুলো আসছে আর কি। আমরা এখানে প্রথমে বেসিক দেখলাম কিভাবে আসলো, এরপর আমরা শর্টকাট পদ্ধতি দেখলাম যে আমি এটাকে শর্টকাটে কিভাবে লিখতে পারি আর কি। তাহলে আমরা কিন্তু এইভাবে বাইনারি নাম্বার কিভাবে লিখতে হয় সেটাও কিন্তু শিখে গেলাম। কি করতে হবে, প্রথমে 0 1, তারপর হচ্ছে 1 0 1 1, তারপর এটা 1, এটা কি হয়ে যাবে, সবগুলো 0 0 0 1 হবে, 1 0 1, আবার 0 1 1, আবার সবগুলো 1, সবগুলো 0 হয়ে 1, তারপর আবার কি বাড়তে থাকবে। তো এইভাবে ক্রমান্বয়েই আসলে লিখতে হবে। আচ্ছা, তাইলে আজকে আমরা আমাদের যে ক্লাস আইসিটি চ্যাপ্টার 3 লেকচার 1, এটা ছিল হচ্ছে লেকচার 1 ছিল, লেকচার 1 ছিল। তো এই ফার্স্ট লেকচার আমরা কি কি পড়েছি, আমরা ডেসিমাল নাম্বার সম্পর্কে বা সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়েছি, যে আগে যে হাইরোগ্লিফিক্স ছিল বা এখনকার আধুনিক সংখ্যা পদ্ধতি, এগুলো সম্পর্কে ধারণা পেয়েছি। স্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতি, স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে কি কি ছিল, অস্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে অস্থানিক গুলো হচ্ছে যেমন নুড়ি পাথর বা দেওয়ালে দাগ বা হাইরোগ্লিফিক্স গুলো অস্থানিক ছিল। এরপরে স্থানিকের মধ্যে যেমন হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আরো অনেক আছে, বাট এগুলো আমরা নর্মালি ইউজ করি এই চারটা। তো এই চারটা সম্পর্কে আমরা পড়েছি এবং এই নাম্বার গুলো আসলে কিভাবে ফর্ম করে সেটা আমরা দেখেছি।
এবং এই যে নাম্বারগুলা বাইনারি, অক্টাল, ডেসিমাল এগুলো কিভাবে প্রকাশ করতে হয়, কিভাবে অ্যাকচুয়াল ভ্যালু আসে সেটা আমরা দেখেছি। এবং এটা যে স্থানের যে আসলে কতটুকু গুরুত্ব বা স্থানের মান কিভাবে চেঞ্জ হয় সেগুলো আমরা দেখেছি। এবং এরপরে দেখছি যে এগুলোর বেস কত ছিল, ডেসিমালে 10, বাইনারি 2, অক্টাল 8, হেক্সাডেসিমাল 16। এবং এরপরে আমরা দেখলাম কি যে এই নাম্বারগুলো আসলে কিভাবে গঠন করতে হয়, কতগুলো ইউনিক নাম্বার ছিল এবং তারপরে নাম্বারগুলো আসলে কিভাবে একের পর এক আসতে থাকে সেইভাবে দেখতে। বিশেষ করে আমরা বাইনারিটা ইন ডিটেলস দেখেছি, যেহেতু বাইনারিটা আমাদের জন্য একটু কঠিন, কারণ এইগুলো আমরা সচরাচর পরিচিত, এগুলো আমরা লিখতে পারবো। তো বাইনারি নাম্বারটা আমরা কি দেখলাম, একের পর এক আমরা কিভাবে সাজাতে হয় সেই জিনিসটা দেখেছি। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আমরা যেহেতু পড়লাম, তোমাদের জন্য হোমওয়ার্ক কি থাকবে, তোমাদের জন্য যেটা এইচডব্লিউ থাকবে সেটা হচ্ছে এই যে আমরা যে নাম্বারগুলো লিখছি 1 থেকে শুরু করে ডেসিমালে 50 পর্যন্ত সবগুলো নাম্বার কি করবা, বাসায় তোমরা ট্রাই করবা। ডেসিমালে কি 1 থেকে 50, যেটা আমরা সবাই লিখতে পারবো। অক্টালেও আমরা লিখতে পারবো, হয়তো নাম্বারটা চেঞ্জ হবে কিন্তু দেখতে চেঞ্জ হবে কিন্তু নাম্বারটা একই। হেক্সাডেসিমালে আমরা লিখতে পারবো। সমস্যাটা হবে কোথায়, মেইনলি আমাদের যেটা টার্গেট হবে সেটা হচ্ছে বাইনারি। তাহলে এটা কেবল 9 পর্যন্ত লিখেছি। এরকম কি করবা তোমরা 0 থেকে শুরু করে 50 পর্যন্ত আর কি তোমার কি করতে হবে, এটা ধরো 0 থেকে 50 পর্যন্ত লিখবা। লিখে ট্রাই করবা যে আসলে এটা বুঝতে পারছো। প্রথমে কি করবা, 20-30টা এইভাবে যোগ করে করে লেখার চেষ্টা করবা। তারপর যখন তুমি প্যাটার্নটা বুঝে যাবে তারপর কি করবে, এবার সরাসরি। তো আমরা আপাতত আমাদের আইসিটি চ্যাপ্টার 3 লেকচার 1টা এখানেই শেষ করতে যাচ্ছি। আবার হচ্ছে লেকচার 2 কবে হবে আমরা খুব দ্রুতই হচ্ছে তোমাদের একটা রুটিন দিয়ে দিব লেকচার 2 এর জন্য। তো ইন দ্য মিন টাইম তোমরা বই পড়ো, বইয়ের কোনো বিকল্প নাই, বইয়ের থিওরি পড়ো, নিজেরা ভালোভাবে পড়ো প্রতিটা লাইন বাই। আমার কথা হচ্ছে যখন থিওরি পড়বা, যে লাইনই পড়বা বুঝে পড়তে হবে। এখন তোমাদের শুরুর সময় বা এখনই যখন তুমি শুরু করছো, এখন প্রতিটা লাইন তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। এবং আমাদের ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে পড়ো বা যে কোনো ক্লাস, নিজের বই পড়ে ক্লাস দেখে বইগুলো যদি বুঝে বুঝে পড়ো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। 90-95 মার্ক পাইতে আই গেস তোমাদের কেউ আটকাতে পারবে না। ওকে, টিল দেন ভালো থাকো, সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বলো।